নমস্কার। নমস্কার। চলুন আমরা ন- আজকে কথা ছিল যে ভাবের কারকতা বিষয়ে আলোচনা করব। তো আমি 12টা ভাবের কারকতা সম্পর্কে প্রথমে বলবো। গতদিনে 12টা রাশি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। দেখুন, প্রাচীন ভারতীয় যে সমস্ত ঋষিরা যে জ্যোতিষশাস্ত্রর ওপর যারা রিসার্চ শুরু করেছিল, তারা জ্যোতিষশাস্ত্রের যে জ্ঞান বা নলেজ সেটা তো কোডিং করেছিল। আমাদের কাজ সেটাকে ধীরে ধীরে ডিকোড করা। আপনারা সবাই নিজেদের মিউট রাখবেন। যখন আপনার কথা বলার প্রয়োজন পড়বে তখন আনমিউট করে কথা বলবেন। তো বিষয় হলো, আমাদেরকে 12টা ভাব, 12টা রাশি এবং গ্রহগুলোর যে কারকতা, সেই সম্পর্কে নিজেদের ধারণা বা সেই সম্পর্কে নিজেদের যে জ্ঞান ক্রমশ বাড়িয়ে চলতে হবে। এটা একদম মূল কথা। আপনারা জানবেন যে ভাবের যে কারকতা, সেই ভাবের কারকতাতে সেই ভাবের কারকতা জানার আগে বা বোঝার আগে ভাব বিষয়টা কি সেটা আমাদের একটু পরিষ্কার করে নেওয়া উচিত। ইংরেজিতে যে কথাটাকে হাউস বলে, 12 হাউসেস, ফার্স্ট হাউস, সেকেন্ড হাউস, থার্ড হাউস, সেটা আমরা বাংলায় বলি ভাব। এই ভাব কথাটা এসেছে কোথা থেকে? দেখুন, সংস্কৃত যে কোনো শব্দ তার ধাতু অনুসারে তার অর্থগুলো ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ভিন্ন ধাতু রূপ হয়। যেমন একটা কথা আছে ভব, মানে এ ভব সংসারে, ভব। একটা কথা আছে ভুবন, মানে ত্রিভুবন, ভুবন। আবার একটা কথা আছে ভাবনা, যেটা আমরা ভাবনা চিন্তা করি। আর একটা কথা আছে ভবন, মানে যে ভবনে আমরা থাকি। আর একটা কথা হচ্ছে ভাব। এই সবই ওই ভব ধাতু থেকে এসেছে। যেমন ইংরেজিতে বি, তেমনি ভব ধাতু, ভব মানে এক্সিস্ট করা। আর যখন আমরা এক্সিস্ট করছি, তা আমার এক্সিস্টেন্সটা তার একটা প্রকাশ হবে। আমি যে আছি, আমার প্রকাশ হবে। আমরা অনেক রকম ভাবে থাকতে পারি। এক সেকেন্ড, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ, আমার একটা ক্লাস চলছে, আমি তো এখন কথা বলতে পারছি না, পরে কথা বলবো। তো আমাদের এই যে ভাব কথাটা, আমরা বলি না যে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাব। তো কখনো দুঃখ ভাব, কখনো সুখের ভাব, এরকম নানা রকম। কেউ ক্রোধী, ক্রোধান্বিত ভাবে আছে, এগুলো ভাব। বাস্তব আমি বা আমাকে জগৎ সংসার কিভাবে এক্সপিরিয়েন্স করছে, আমার প্রকাশটা কিভাবে জগৎ সংসার দেখছে, সেটাই আমার ভাব। আমি একজন মানুষ, আমি বোবাও হতে পারি, কালাও হতে পারি, অন্ধ হতে পারি, কানাও হতে পারি, রোগাও হতে পারি, লম্বাও হতে পারি, রাগীও হতে পারি, ঠান্ডাও হতে পারি। এটা আমি জানি না, আমার আশপাশ তারা ফিল করে আমি কেমন। এটা আমার ভাবের প্রকাশ। এটাকে বলে পার্সোনালিটি। অনেকে বলে পার্সোনালিটি কেমন।
বা তার অ্যাপিয়ারেন্স কেমন, এগুলো সবই আমার প্রকাশ। ঠিক তেমনি আমরা যে আছি সেই থাকায়, মানে আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনকাল হচ্ছে প্রথম যে নিঃশ্বাস বা প্রথম যে শ্বাসটা নেওয়া হয় তখন থেকে জীবন শুরু হয়, এবং শেষ যে শ্বাসটা ছাড়া হয়, লাস্ট ব্রিথিং, জীবন শেষ হয়। এটা হলো, যদি আপনি বলেন বিজ্ঞানের ভাষায়, চিকিৎসার ভাষায়, আমরা জ্যোতিষেও কিন্তু ফার্স্ট ব্রিথিং থেকে লাস্ট ব্রিথিং পর্যন্তই আয়ুকাল বা জীবনকাল ধরে নিই। এবং এর মধ্যে জীবনের যে ঘটনাগুলো ঘটে, একটা জীবনে বহু রকমের ঘটনা ঘটতে পারে। যেমন জন্ম একটা ঘটনা, মৃত্যু এবং ঘটনা, জন্ম মৃত্যুর মাঝে বহু রকমের ঘটনা হয়। কারো বিবাহ হয়, কারো প্রেম হয়, ভালোবাসা হয়, ব্যবসা হয়, চাকরি হয়, সুখ হয়, দুঃখ হয়, পুজো পাঠ, ধন দৌলত, সবকিছু জীবনের ঘটনা। এই জীবনের যে এত রকমের ঘটনা, সেই ঘটনাগুলোই কিন্তু মূল বিষয়। আপনি যদি একজন জ্যোতিষ, আপনি যদি জ্যোতিষ শাস্ত্রের অধ্যয়ন করেছেন, আপনি যদি জ্যোতিষ শাস্ত্রটা জানেন, তাহলে আপনার কাছে কেউ না কেউ মানুষজন আপনার কাছে আপনার শাস্ত্রীয় জ্ঞানের ওপর তার জীবন সম্পর্কেও কিছু জানতে আসতে পারে। এবং যখন কোনো মানুষ, যিনি লেম্যান, তিনি আপনার কাছে তার জীবন সম্পর্কেও জানতে আসবে, তিনি কিন্তু জ্যোতিষ সম্পর্কে কিছু জানেন না। তিনি কিন্তু এসে বলবেন আমার সূর্যটা কেমন বলো, আমার প্রথম ভাব কেমন বলো, আমার মেষ রাশি বা বৃশ্চিক রাশি সম্পর্কে বলো। তিনি তার জীবনীয় ঘটনাগুলো জানেন, যে ঘটনাগুলো তিনি এক্সপিরিয়েন্স করছেন, ভালো বা মন্দ, সেগুলো তিনি জানেন। তিনি আপনাকে তার জীবনীয় ঘটনাগুলো সম্পর্কে জানতে চাইবে। আমার বিয়ে হবে কিনা, আমি চাকরি পাবো কিনা, আমি ব্যবসা করতে পারবো কিনা, আমার ভাগ্য ভালো কিনা, ইত্যাদি। তাহলে প্রশ্নটা কি হবে? প্রশ্নটা হবে জীবনীয় ঘটনা সম্পর্কে, এবং উত্তরটাও হবে তার জীবনীয় ঘটনা সম্পর্কে। আমাদের জ্যোতিষের যে টুলস, 12 রাশি, 12 ভাব, 9 গ্রহ, এর মধ্যে ওই জীবনীয় ঘটনাগুলো কোন টুলসের মধ্যে পড়ে? ভাবের মধ্যে পড়ে। আমাদের জীবনে যত রকমের ঘটনা ঘটে, সমস্ত রকমের ঘটনাকে 12 প্রকারে ভাগ করা হয় অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি। জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের জীবনে যত রকম ঘটনা হয়, সব রকমের ঘটনাকে 12 ভাগে ভাগ করা হয়, 12 প্রকারের ঘটনা। এবং এই 12 প্রকারের ঘটনা, অর্থাৎ 12 প্রকারের প্রকাশ, এই 12 প্রকারের ঘটনাকে 12টা ভাব বলা হয়। এবং এক একটা ভাবে অনেক অনেক ঘটনা মিলিয়ে থাকে, কিন্তু এক একটা ভাবের ঘটনা। অর্থাৎ যখন কেউ আমাদের প্রশ্ন করে, সে আমাকে জীবন সম্পর্কে ঘটনা, এবং সেই ঘটনাটা যখন জানতে চায়, আমাদেরকে প্রথম সেই ঘটনাকে আমাদের টুলস বা আমাদের যে হাতিয়ার, তাতে নিয়ে যেতে হবে, ভাবে নিয়ে যেতে হবে। কেউ ধরুন তার বিবাহ সম্পর্কে জানতে চাইল, তো বিবাহ হচ্ছে সপ্তম ভাবের বিষয়, তো আমাদের বিবাহের প্রেডিকশন করতে হবে সপ্তম ভাবে। এখন ভাবের সম্পর্কে, কারকতা সম্পর্কে আপনি যদি জানতে চান, জীবনে বহু রকমের, বহু বহু হাজার হাজার রকমের জীবনে ঘটনা ঘটে, আলাদা আলাদা জীবন, আলাদা আলাদা রকমের ঘটনা ঘটে। আমি আপনাদেরকে এখন যে বিষয়টা বলবো, আমাদের প্রাচীন ঋষিরা এই 12টা ভাবের, প্রতিটা ভাবে যত রকমের ঘটনা আছে, সেই সব রকমের ঘটনাকে কোডিং করেছিলেন। 12টা ভাবকে 12টা শব্দ দিয়ে কোডিং করেছিলেন। এক একটা, যাকে বলা হয় কিওয়ার্ড, কিওয়ার্ডের মতো ভাবতে পারেন। এক একটা ভাবের একটা করে কিওয়ার্ড। সেই কিওয়ার্ডটাকে আপনি যদি ভালো করে বিচার বিশ্লেষণ করেন, তাহলে প্রত্যেকটা ভাব সম্পর্কে আপনার যথার্থ ধারণা এসে যাবে। কি সেই কিওয়ার্ড? সেই কিওয়ার্ড গুলো হলো
যেটা ফার্স্ট হাউস বা প্রথম ভাব, এর কিওয়ার্ড হচ্ছে তনু। যেটা সেকেন্ড হাউস, তার কিওয়ার্ড হচ্ছে ধন। যেটা থার্ড হাউস বা তৃতীয় ভাব, সহোদর। যেটা ফোর্থ হাউস, চতুর্থ ভাব, এর কিওয়ার্ড হচ্ছে মাতা। যেটা ফিফথ হাউস, তার কিওয়ার্ড হচ্ছে পুত্র। যেটা সিক্সথ হাউস, তার কিওয়ার্ড হচ্ছে রিপু। যেটা সেভেন্থ হাউস, তার কিওয়ার্ড হচ্ছে জায়া। যেটা এইটথ হাউস, তার কিওয়ার্ড হচ্ছে নিধন। যেটা নাইন্থ হাউস, তার কিওয়ার্ড হচ্ছে ধর্মা। যেটা টেন্থ হাউস, তার কিওয়ার্ড হচ্ছে কর্মা। যেটা ইলেভেন্থ হাউস, তার কিওয়ার্ড হচ্ছে আয়। যেটা টুয়েলথ হাউস, দ্বাদশ ভাব, তার হচ্ছে ব্যয়। तनु धन सहोदर, माता पुत्र रिपु, जाया निधन धर्म कर्म आय ব্যয়। প্রথম ভাবকে বলা হয় তনু ভাব। তনু ভাব মানে তন, বলে না তন কি শক্তি, তন মানে হচ্ছে শরীর। এখন ঈশ্বর যে জীব সৃষ্টি করেছে বা মনুষ্য সৃষ্টি করেছে, আমরা তো মানুষ, তা আমাদের এই যে জীবনটা, এই জীবনটা কি শুধু শারীরিক জীবন? না, আমাদের এই জীবনটা কিন্তু শরীর, মন এবং আত্মা, এই তিনটের সমন্বয়ে আমাদের জীবন। কিন্তু প্রকাশটা হয় শারীরিক জীবনের প্রকাশ, আর একটা প্রকাশ হয় মানসিক জীবনের প্রকাশ। এই প্রথম ভাবটা আমাদের শারীরিক এবং মানসিক প্রকাশটাকে দেখায়। কিরকম? তনু মানে শরীর। তো আমি, আমার শরীরটা কেমন, এটা আমার আশপাশ কিরকম দেখছে। কেউ দেখছে লম্বা, বা আমি কালো কি ফর্সা, আমার চুল আছে কি নেই, কোঁকড়ানো কি সোজা, ইত্যাদি ইত্যাদি নানাভাবে দেখতে পারে। আর একটা প্রকাশ, আমি রাগী কি খুব শান্ত, খুব হিংসুটে কি খুব নিঃস্বার্থপর, ইত্যাদি যা কিছু আমাকে বিচার বিশ্লেষণ করে, কিন্তু আমার ক্যারেক্টার সেটা কিন্তু আমার আশপাশ যেটা আমাকে বিচার করে, সেটাই আমার প্রথম ভাব। অর্থাৎ যা যা নিয়ে আমি, যা যা নিয়ে আমি, তাই আমার প্রথম ভাব। যা যা নিয়ে আমি নিজে, তাই আমার প্রথম ভাব। এছাড়াও যদি বলি আমার শরীরের দিক থেকে, তাহলে আমার মাথা বা মস্তক হলো প্রথম ভাব, হেড, আমার ব্রেন, এটা আমার প্রথম ভাব। আমার দ্বিতীয় ভাব কি? দ্বিতীয় ভাব হচ্ছে ধন ভাব। ধন মানে কি? টাকা পয়সা। দেখুন, টাকা পয়সা এসছে 500, 700, 800, 1000, 2000 বছর আগে থেকে। এই জ্যোতিষশাস্ত্রের সৃষ্টি কিন্তু হয়েছিল হাজার হাজার বছর আগে, 10,000 বছর আগেও। তখন কিন্তু টাকা পয়সা ছিল না। তাহলে ধন মানে কি? দেখুন, যখন মানুষ মানুষ হলো না, মানুষ হওয়ার আগে মানুষ কিন্তু জীব ছিল, বানর ছিল। তো বানরের কি টাকা পয়সাটা দরকার? না। বানর গাছে থাকে। কোন গাছে থাকে? যে গাছে ফল আছে, পাতা আছে। কেন? না, তার খাদ্য আছে, যেটা সে তার অধিকারের মধ্যে ফেলে। দ্বিতীয় ভাব হলো আমাদের অধিকার, আমাদের পজেশন। দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের
অধিকার, আমাদের পজেশন। ধন মানে আমার নিজস্ব ধন। কোন ধন? যেমন ধরুন ব্যাংকের টাকা। ব্যাংকের টাকা কার টাকা? আমার টাকা, আমার নামে অ্যাকাউন্ট, আমাকে ছাড়া ব্যাংক কাউকে দেবে না কিন্তু। এবং আমি কিন্তু খুব দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি এটা আমার, দিস ইজ মাই মানি। আচ্ছা দেখুন, এই পজেশনের ব্যাপারটা যখন এলো, আমরা যখন খেতে বসি প্রতিটা বাড়িতে যে যা খায় তার একটা করে থালা থাকে। আর যখন তাকে থালায় খাবারটা দিয়ে তাকে দিয়ে দেওয়া হয়, তখন সে খাবারটাকে ধরে সামনে, নিজের সামনে নেয়, নিয়ে বসে বসে খায়। কেন? না সেটা তার অধিকার। ওই জন্য আমরা যা খাই সেটা দ্বিতীয় ভাব। দ্য ফুড উই ইট, সেকেন্ড হাউস। আমাদের ব্যাংকের টাকা পয়সা, সেকেন্ড হাউস। আচ্ছা, আর কিসের ওপর অধিকার আছে? আমাদের কি বাবা মায়ের ওপর পূর্ণ অধিকার আছে? না। আমার মা, তার মানে শুধু আমার মা নয়, আমার ভাইও বলতে পারে, বোনও বলতে পারে আমার মা। কিন্তু আমার বউ, আমার সন্তান শুধু আমার কিন্তু। আর কেউ বলবে না এটা আমার বউ, আমার ছেলে, কেউ বলবে না। দিস ইজ অনলি মাইন, আমার। সেজন্য যাকে বলা হয় স্পাউস এন্ড চাইল্ড, স্ত্রী এবং পুত্র, সেটাও কিন্তু দ্বিতীয় ভাব। যা যা বিষয়, যেটা যেটা বিষয়ের উপর আমরা নিজেদের অধিকার সিদ্ধ করি, পজেশন, সেটা আমার সেকেন্ড হাউস। এটা হচ্ছে ধন ভাব। স্যার বাক্যর এরপরে ব্যাপারটা আসবে না? কি? মানে স্পিচ বাক্যর ব্যাপারটা আসবে না? মুখের ভাষা ভাষা ডেফিনেটলি আসবে, ডেফিনেটলি আসবে। আমরা যখন কোনো কথা বলি, কেউ কেউ বলবে, দেখবেন অনেক কথার নিচে লেখা থাকে কোনো একটা কথা স্বামী বিবেকানন্দ বলেছে, রামকৃষ্ণ ঠাকুর বলেছে, ওটা তাঁর কথা একমাত্র। এই বিশ্ব সংসারে যা কিছু ঝামেলা সবটা কিন্তু এই স্পিচ থেকেই শুরু হয়, কথা থেকে। ওই মহাভারতের যুদ্ধ অনেক কারণে শুরু হয়েছিল। দ্রৌপদী ওই দুর্যোধনকে, যখন ইন্দ্রপ্রস্থে দুর্যোধন গেছিল, সে ওই জলে টলে পড়ে গেছিল, তখন দ্রৌপদী বলেছিল অন্ধের ছেলে অন্ধ। এটা দুর্যোধনের এতটা বেশি সেন্টিমেন্টে লেগেছিল, প্রেস্টিজে, সে একদম মহাভারতের যুদ্ধ করিয়ে দিয়েছিল। তা ব্যাপারটা হলো যে স্পিচ, এটা তার স্পিচ, দুর্যোধনের স্পিচ। আমরা যে যা কথা বলি সেই কথাটা আমার কথা, দায়বদ্ধতা আমার, আমি কিছু বললে তার দায়বদ্ধ আমার, ওটাও আমার অধিকার। তার স্পিচ কিন্তু সেটাও কিন্তু দ্বিতীয় ভাবে, যা যা কিছু আমার অধিকার, দিস ইজ অনলি মাইন, সেটাই আমার দ্বিতীয় ভাব। আরো বহু কিছু আছে, আপনারা আস্তে আস্তে যত বেশি পড়াশোনা করবেন তত বেশি জানতে পারবেন। আমি কোড ওয়ার্ডটা বলে দিলাম, কোর ওয়ার্ড, ধন বা পজিশন। এরপর আসছে তৃতীয় ভাব। তৃতীয় ভাবকে বলা হয় সহোদর ভাব। সহোদর মানে জাস্ট আমার পরের ভাই বা বোন, শুধুমাত্র আমার পরের ভাই বা বোন। আমার যদি 8 ভাই থাকে, তাহলে 8টা ভাই কিন্তু আমার তৃতীয় ভাব নয়, আমার পরের ভাইটা আমার তৃতীয় ভাব। এবার একটা বিষয় বলি এখানে, বাস্তব বিষয় হলো আমার ভাই, তার মানে কি, আমি আমার পিতার একটা সন্তান। আমার ভাই তার মানে আমার পিতার আরো একটা সন্তান, পিতামাতার আরো একটা সন্তান, আমারই মতো আরো একটা সন্তান। আমার পিতামাতা আমাকে যেমন স্নেহ করে, আমার ভাইকে বা আমার পরের বোনকে ঠিক তেমন স্নেহ করে। এবং আমাকে যেমন বলে যে এটা আমার সন্তান, আমার ভাই বা বোনকে আমার পিতামাতা বলে এটা আমার সন্তান। অর্থাৎ আমার যখন ভাই হলো, তখন আমার পিতামাতার কি হলো, সন্তান দ্বিগুণ হলো। আমি ছিলাম একটা সন্তান, আমার ভাই আসতে দ্বিগুণ হলো। তৃতীয় ভাব কিন্তু এই বিষয়কেই দেখায়, যেখানে কি করে দ্বিগুণ হয়। এখানে একটা বিষয় আছে, দেখুন আগেকার দিনে, ধরুন আপনি 5000 বছর আগে একটা আর্য বা আর্যাবর্তের একটা গ্রামীণ বা গ্রামের একটা পরিবারের কথা ভাবুন মনে মনে। কিরম পরিবার ছিল? তখন তো পাশাপাশি বাড়ি, তখন তো প্রচুর জায়গা, এক একটা বাড়ি মানে সেই বাড়িতে একজন বাবা, একজন মা,
তার 4টে 5টা 6টা ছেলে মেয়ে, সবকটা ছেলের বৌমা, তাদের আবার 4টে 5টা 6টা করে ছোট ছোট ছেলে মেয়ে, এরকম করে একটা বিরাট বড় পরিবার হতো। এবং সেই পরিবারের মানুষজন নিজেরাই নিজেদের মধ্যে নিজেরাই নিজেদের সঙ্গে একসঙ্গে কাজকর্ম, ওঠা বসা সবকিছু করত। তা এরকম একটা পরিবারের অনেক 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 বয়সের ছোট ছোট ছেলে মেয়ে আছে। তো একটা 7 বছরের বাচ্চা, সে কি কোনো 25 বছরের দাদা বা দিদির সঙ্গে খেলবে? ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। একটা 13 বছরের বাচ্চা মেয়ে, সে কি 3 বছরের কোনো বাচ্চা বোনের সঙ্গে খেলবে? ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। 13 বছরের যে, সে 12 বছরের বা 15 বছর 14 বছরের যে জাস্ট তার কাছাকাছি তার সঙ্গে সে খেলবে। তো ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে ফ্রিকোয়েন্সি যার সঙ্গে যার ম্যাচ করবে, সে তার সঙ্গেই খেলাধুলা করবে। ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে অর্থাৎ তার পরস্পরের ভাষা, পরস্পরের কথাটা বুঝতে পারবে। ধরুন এরকম একটা বাড়িতে ছোট বাচ্চা আছে, ধরুন একটা 8 বছরের বাচ্চা ছেলে, তার একটা 7 বছরের বাচ্চা ভাইয়ের সঙ্গে সে খেলা করে। ধরুন বাড়ির পাশে মাঠ আছে, সেই মাঠে বাবা কাকারা চাষবাস করছে। তা ওই 8 বছরের বাচ্চাকে তার মা বলল, বাবা গিয়ে বাবা কাকাদেরকে খাবার দিয়ে আয়। সে খাবারটা দিতে যাবে, সে কিন্তু একা যাবে না। কেন? একা যেতে ভয় করে। যতই হোক কাছেই যাবে, সে বলবে আমার ভাইকে আমি সঙ্গে নিয়ে যাব। তাহলে সেটা কি হলো? তার সাহস। দু ভাই যখন যাবে, তারা দু ভাই তাদের ধারণা, তাদের বিচার বুদ্ধি অনুসারে কিন্তু চুপচাপ যাবে না, কথা বলতে বলতে যাবে, পরস্পর কমিউনিকেট করতে করতে যাবে। তারা মাঠে গিয়ে তাদের সবাইকে খাবার দাবার দিয়ে আসবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? এই সহদর কেন? যার সঙ্গে আমি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে কমিউনিকেট করতে পারবো, যে আমার সাহস। তাহলে তৃতীয় ভাব শুধু সহদর নয়, তৃতীয় ভাব আমার সাহস, তৃতীয় ভাব আমাদের কারেজ, তৃতীয় ভাব আমাদের কি? তৃতীয় ভাব আমাদের কমিউনিকেশন। আজকের তারিখে ওই কমিউনিকেশন থেকে আজকের তারিখে চিঠি চাপাটি, টেলিগ্রাম, SMS, হোয়াটসঅ্যাপ, সবকিছু যা যা যোগাযোগের মাধ্যম, সবটাই তৃতীয় ভাবের অধীন। তৃতীয় ভাব আমাদের শুধু সহোদর ভাব যে দেখায়, তৃতীয় ভাবের মধ্যে এই সব জিনিসগুলো চলছে। আমাদের কমিউনিকেশন, তৃতীয় ভাব আমাদের কারেজ, এসবটা চলে আসে। আজকের তারিখে সোশ্যাল মিডিয়ার যুগে যা যা কমিউনিকেশনের মাধ্যম আছে, সব তৃতীয় ভাবের অধীন। তৃতীয় ভাব শর্ট ডিস্টেন্স জার্নি। আমি কি বললাম? বাড়ির পাশে মাঠ, সেই মাঠে দু ভাইয়ে বাবা কাকাদের খাওয়া দিতে যাবে। যেতে হবে কতটা? খুব সামান্য ডিস্টেন্স, শর্ট ডিস্টেন্স জার্নি। লং ডিস্টেন্স জার্নি নয়। কিন্তু আমাদের জীবনে আমাদেরকে জার্নি করতে হয়, কিন্তু জার্নিটা কখনো কখনো খুব অল্প জায়গার মধ্যেই বারবার যাতায়াত করতে হয়, যেতে হয়, আসতে হয়, একেবারে শর্ট ডিস্টেন্স জার্নি। তৃতীয় ভাব হচ্ছে শর্ট ডিস্টেন্স জার্নি। এরপরে যাবো চতুর্থ ভাব। চতুর্থ ভাবকে বলা হয় মাতৃভাব। অ্যাকচুয়ালি চতুর্থ ভাবের আরেকটা কোড আছে, সেটা হচ্ছে সুখ স্থান, সুখ। চতুর্থ ভাবের যে মেন যে কথাটা, সেটা হচ্ছে সুখ। তো সুখ মানে, সুখ ব্যাপারটা কি? দেখবেন আমরা বলি, এটা শাস্ত্রও বলে, যে মানুষ জনম নিলে মানে যেন কষ্ট ভোগ করতে এলে। ওই জন্য বলে বাচ্চা জন্মের সময় কাঁদে ভ্যামা করে। কেন না? তার এবার কষ্টের শুরু হলো। তা বাস্তব ব্যাপারটা এইরকম, আমরা বিশ্বাস করি মানে সুখ একমাত্র কোথায়? বলছে মাতৃগর্ভে। বলে সুখ নিদ্রা, ভগবান বিষ্ণু যেমন ক্ষীর সাগরে যোগ নিদ্রায় শায়িত আছে, মাতৃ জঠরের ভেতরে যখন কোনো জাতক থাকে, তখন কিন্তু তার সিচুয়েশনটা এরকম, যেন সে সুখে নিদ্রা করছে, নিদ্রিত অবস্থায়। বাস্তব কথা হলো, আমাদের সবচেয়ে সুখের জায়গা একমাত্র, তা হলো মা, মায়ের কোল। দেখুন, যখন আদিম মানুষ প্রথম জঙ্গলে ঘুরে বেড়াতো, তারা প্রথম গুহা খুঁজতে চাইল, গুহার ভিতরে রাত্রি যাপন করতে হবে, কিংবা তারা ঘর বাড়ি তৈরি করতে আরম্ভ করলো।
পূর্ববর্তী জীবনে, মানে মনুষ্য পূর্ববর্তী জীবনে গাছপালাতেই কিন্তু কাটতো। আদিম মানুষ যখন গাছ থেকে নেমে এসে মাটিতে এলো, তখন তারা কি করলো? তারা গাছপালা ছেড়ে পশু পশু বড় বড় জীবজন্তু মেরে খাওয়া শুরু করলো। তো বড় বড় জীবজন্তু, ম্যামথ ইত্যাদি মারতে গেলে দলবদ্ধভাবে গিয়ে তাকে মারতে হয়, দলবদ্ধভাবে রীতিমতো যুদ্ধ করে তাকে মারতে হয়, এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে সবাই যায়। কিন্তু একটা সার্টেন পিরিয়ড আছে, যে সার্টেন পিরিয়ডটাতে নারীরা যেতে পারে না, মায়েরা যেতে পারে না। কখন? যখন একটা নারী মাতৃত্ব ধারণ করে, অর্থাৎ মা হতে চলে, সেই সময় তার পক্ষে দৌড়ঝাঁপ করা বা লড়াই যুদ্ধ করাটা সম্ভব হয়ে ওঠেনি। তখন তাকে রেখে যাবার প্রয়োজন পড়লো। তখন মানুষ দেখলো এর জন্য একটা সিকিউরড প্যাসেজ চাই। তখন তারা কি করলো? গৃহের চিন্তা ভাবনা করলো, ঘর বানানোর চিন্তা করলো, সিকিউরড প্যাসেজ। অর্থাৎ তাহলে ঘরটা কেন হইল? ঘর হলো কারণ সেখানে একটা মাকে রাখতে হবে। ওই মা থেকেই ঘর এলো বলে চতুর্থ স্থান। বাড়ি কিন্তু মায়ের জন্য। বার্ড বিল্ড নেস্ট কখন? ডিম পাড়ার সময়। কে ডিম পাড়ে? না, যে যে স্ত্রী পক্ষী সে ডিম পাড়ে। সে ডিমটা পাড়ার জন্যই কিন্তু ওই নেস্ট বানানো হয়। তাহলে বাস্তব কথা, চতুর্থ ভাব মাতৃস্থান, চতুর্থ ভাব আমাদের ডোমেস্টিক এনভায়রনমেন্ট, ঘর, হাউস, যা যা বাড়ি, যেখানে মা থাকে সেখান থেকে সমস্ত কিছু। এখন তো বিল্ডিং, প্রপার্টি, হেনা তেনা সব চতুর্থ ভাবের মধ্যে পড়ে যায়। দেখুন চতুর্থ ভাবটা কিরকম জানেন? যেমন বললাম, কোন জাতক যখন মাতৃ জঠরে থাকে তখন সে সবচাইতে সুখে থাকে। আবার কোন জাতক যখন মরে যায়, মরে যাওয়ার পর যখন তাকে কবরে দেওয়া হয়, কবরে যখন শুইয়ে দেওয়া হয়, সবাই তখন কি বলে? দেখো যেন কত সুখে ঘুমাচ্ছে, সুখ নিদ্রা, মানে সুখ স্বপনে শান্তি শ্মশানে। তো বিষয়টা হলো এইরকম, মানুষ মৃত্যুর আগে সবচাইতে বেশি আমরা ধারণা করি সুখে ছিল, মরার পর। তা জীবন এবং মৃত্যু, শুরু এবং শেষ। চতুর্থ ভাব স্টার্টিং অর ফিনিশিং, দ্য বিগিনিং অর এন্ডিং অফ এনিথিং, কোনো বিষয়ের শুরু, কোনো বিষয়ের শেষকে নির্ধারণ করে। দেখুন মা যখন কোনো বাচ্চা জন্মগ্রহণ করে, বাচ্চা জন্মগ্রহণ করার পর প্রথম সে কোথায় থাকে? মায়ের কাছে থাকে। আর মায়ের কাছে থেকেই সে আস্তে আস্তে হাঁটা শেখে, মায়ের কাছে থেকেই আস্তে আস্তে সে খাওয়া শেখে। যা কিছু জীবন বা জীবনীয়, যা যা করলে এই জীবনটা ধারণ করা যায়, ভাই খেতে শিখতে হয়, ঘুমোতে শিখতে হয়, উঠতে শিখতে হয়, বসতে শিখতে হয়, যা কিছু চতুর্থ ভাব মা থেকেই তো হয়। তাহলে এই যে আমাদের জীবন যাপন করার জন্য যে সাধারণ জ্ঞানের দরকার বা জেনারেল এডুকেশনের দরকার, সেটা হলো চতুর্থ ভাব। তাহলে আদিম যুগে ওই সাধারণ জ্ঞান, মানে মানে যা বাঁচতে গেলে যেটা যেটা শিখতে হবে, সেটা ছিল ওই খেতে শেখা, চলতে শেখা, হাঁটতে শেখা, দৌড়াতে শেখা ইত্যাদি, যেটা কোনো জাতক মায়ের থেকে শিখত। তাই চতুর্থ ভাব সাধারণ এডুকেশন বা জেনারেল এডুকেশনের জায়গা। তো সেই জেনারেল এডুকেশনটা পরবর্তী পর্যায়ে কিসে দাঁড়ালো? আজ থেকে 50 বছর আগে যে কিছু তো শিখতে হবে, তা অন্তত পক্ষে ক্লাস 4 পর্যন্ত পড়লে, অন্তত পক্ষে ক্লাস 8 পর্যন্ত পড়লে সেটা হবে তার সাধারণ এডুকেশন বা জেনারেল এডুকেশন। আস্তে আস্তে আজ থেকে 30 বছর আগে দাঁড়ালো যে না, অন্ততপক্ষে মাধ্যমিকটা পাস করলে তবে হবে তার সাধারণ। অর্থাৎ ব্যাপারটা যখন যে ব্যাপারটা পর্যন্ত, যেমন আজ থেকে ধরুন 100 বছর আগে কেউ যদি 8 পাস করতো, ওরে সাবাস, একটা 8 পাস করে গেছে। আজ থেকে ধরুন 50 বছর আগে একটা ছেলে যদি মাধ্যমিক পাস করতো, মাধ্যমিক ম্যাট্রিক পাস, বিশাল ব্যাপার। আজ থেকে 20 বছর আগে, 25 বছর আগে কেউ যদি গ্র্যাজুয়েট হতো, গ্র্যাজুয়েট, বিশাল ব্যাপার, মানে তার জ্ঞান আছে, সোজা কথা। এখন গ্র্যাজুয়েটটাকেও আর জ্ঞানের মধ্যে ধরা হয় না, গ্র্যাজুয়েশন ফ্যা করছে।
ব্যাপারটা হচ্ছে চতুর্থ ভাব ব্যাপারটা কি, ওই আদিম যুগে বাচ্চারা যেটাই খেতে শিখতো, উঠতে শিখতো, হাঁটতে শিখতো, আজকের তারিখে সেটা ওই কোনটা না গ্রাজুয়েশন হয়ে গেছে। এটা হচ্ছে মোটামুটি কিছু জ্ঞান অর্জন করেছে। তা ওই মায়ের থেকেই সাধারণ জ্ঞানটা, প্রথম সাধারণ এডুকেশনটা সবাই শিখতো, ওই জন্য চতুর্থ ভাবটা জেনারেল এডুকেশনের হাউস। আজকের তারিখে গ্রাজুয়েশন পর্যন্ত জেনারেল এডুকেশন। এরপরে আমি যাব পঞ্চম ভাব। পঞ্চম ভাব হচ্ছে পুত্র ভাব। কিন্তু পুত্র ভাব বলার আগে আমি যে কথাটা বলতে চাই, বাস্তবভাবে পুত্র হচ্ছে আমাদের ফল। আমাদের শাস্ত্রপাতে আমি আমি আমার পিতৃপুরুষের থেকে এসেছি, এবং আমার থেকে আমার উত্তর পুরুষ, আমার পুত্র এসেছে, এবং সেটা আমার ফল। যেমন গাছের ফল হয়, তেমনি পুত্র আমাদের ফল। কিন্তু এই পুত্র যে হয়, যে সন্তান হয়, এই সন্তান হওয়ার জন্য যে কন্ডিশনটা লাগে, তা হলো একজন পিতা এবং মাতার একটা পবিত্র হতে পারেন, কিন্তু পবিত্র হলেও একটা কামজ অনুভূতি, খুব অল্প সময়ের জন্য হলেও, যাকে বলা হয় আনন্দ ঘন মুহূর্ত বা মৌজ মস্তি বা এন্টারটেনমেন্টের রেজাল্ট। বাস্তব হলো পঞ্চম ভাব এর যদি আমি পিওর ফর্ম বলি, পিওর যদি কারো কথা বলি, তা হলো এন্টারটেনমেন্ট, আনন্দ, মৌজ মস্তি। আর এই মৌজ মস্তির ফলই কিন্তু পুত্র সন্তান। এবার যা যা কিছু এই এন্টারটেনমেন্টের অধীন, সব পঞ্চম ভাবে ঢুকে যাবে। সিনেমা, থিয়েটার, খেলাধুলা, স্পোর্টস, গেমস, সব পঞ্চম ভাব। সবাই জুয়া খেলে, সাট্টা খেলে, কি টাকা রোজগারের জন্য? না। একটা লোক লটারির টিকিট কাটে, রোজ 20 টাকার করে লটারির টিকিট কাটে। কেন? সে জানে এই 20 টাকার টিকিট কেটে আমি 500 টাকা পেতে চাই। এরকম করে হয়তো দেখা গেল 2 মাস কাটছে, অনেক টাকা তার বেরিয়ে গেছে। 2 মাস পর একদিন সে 20 টাকা লাগিয়ে 500 টাকা পেল। তার আকাশের চাঁদ হাতে চলে এলো, কারণ সে ওই যে 500 টাকা পাওয়ার নেশায়, ওই যে 500 টাকা পাওয়ার আনন্দটাকে এক্সপিরিয়েন্স করার জন্য, আনন্দ, জয়, মৌজ করার জন্য সে ওই টিকিটটা কাটছে। টাকা রোজগারের জন্য নয়, এটা আনন্দকে ফিল করার জন্য। তাই সেটা আনন্দটা সাধু আনন্দ হতে পারে, সাত্বিক আনন্দ হতে পারে, বা খারাপ আনন্দ হতে পারে। আনন্দ তো এন্টারটেনমেন্ট বহু রকমের, বাট পঞ্চম ভাবে ওই যা কিছুতে মানুষ এন্টারটেনমেন্ট বা মৌজ মস্তি করতে পারে, সেটাই পঞ্চম ভাবের অধীন। তার মধ্যে খেলাধুলা থেকে শুরু করে দেখবেন ছোট ছোট বাচ্চারা গ্রীষ্মের প্রখর রৌদ্রে দুপুর বেলা বল নিয়ে মাঠে দৌড়াচ্ছে, ঘেমে নিয়ে চান মুখ লাল হয়ে গেছে, কিন্তু তারা হই হই করে দৌড়াচ্ছে, খেলছে, কিসের জন্য? আনন্দ পাওয়ার জন্য। শারীরিক শ্রম, শারীরিক কষ্ট, শারীরিক যন্ত্রণা, শারীরিক দুঃখ উপেক্ষা করেও তারা আনন্দের চেষ্টা করছে। যার পঞ্চম ভাব হলো যেভাবেই হোক আনন্দ পাওয়া। এরপর আমি যাবো স্যার ষষ্ঠ ভাব। স্যার আধ্যাত্মিকতা ওটাও কি পঞ্চম ভাবের মধ্যেই পড়ছে তো স্যার? আধ্যাত্মিকতা পুরোটা পঞ্চম ভাবে আসতে পারে না। আধ্যাত্মিকতার সঙ্গে অনেকগুলো বিষয় আছে, কারণ নবম ভাব হলো ধর্মভাব, আর দ্বাদশ ভাব হলো আপনার মোক্ষের ভাব। আধ্যাত্মিকতার অনেক তো রিজন আছে। পঞ্চম ভাব মন্ত্রের ভাব, পঞ্চম ভাব হিলিং এর ভাব, পঞ্চম ভাব হিলিং, পঞ্চম ভাব মন্ত্রণা, মন্ত্রণা। আচ্ছা, আর একটা কথা আমি বলে রাখি পঞ্চম ভাব সম্পর্কে। পঞ্চম ভাব যেমন আমি বললাম মৌজ মস্তি, দেখবেন আর একটা জায়গায় খুব আনন্দ আছে, সেটা হচ্ছে শেখায় আনন্দ। অনেকে শেখায় আনন্দ পায়। তো ফিফথ আমি যা বলে দিয়েছি, যাতে যাতে এন্টারটেনমেন্টে মৌজ মস্তি আনন্দ আছে, তাই কিন্তু পঞ্চম ভাব। তো ফিফথ হাউস পঞ্চম ভাবের যে মূল কথা আছে লার্নিং। এবারে আপনি চতুর্থ ভাবের সঙ্গে পঞ্চম ভাবের একটা ডিফার করতে পারেন। আমি বললাম চতুর্থ ভাব জেনারেল এডুকেশন, আর আমি পঞ্চম ভাব বললাম কি শিক্ষা, লার্নিং, যেখানে পিওর লার্নিং। লার্নিং মানে যা শিখে আমি আমার জীবনটাকে
সুন্দর করতে পারি, এবং যে শিক্ষার আমি সঙ্গে সঙ্গে আউটপুট পেতে পারি। আমি কোনো কিছু শিখলাম, সেই শেখার পর সেই শিক্ষা দিয়ে আমি একটা কিছু আউটপুট বার করতে পারলাম, তা হলো পঞ্চম ভাবের শিক্ষা। আর চতুর্থ ভাবে যে জেনারেল এডুকেশন, সেই জেনারেল এডুকেশনের পর আউটপুট নাও বেরোতে পারে। গ্র্যাজুয়েট ছেলে, ধরুন একজন গ্র্যাজুয়েট হয়ে গেছে, ডিগ্রি পেয়ে গেছে গ্র্যাজুয়েট, তাকে একটা চাকরির পরীক্ষায় বসান, বলবেন না আমাকে তখন 2 বছর রাইসে গিয়ে ভালো করে পড়ে আসতে হবে, চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তবে আমি চাকরি পাবো। কিন্তু চাকরি পাওয়ার কোয়ালিটি বা কি হলো না, গ্র্যাজুয়েট। কিন্তু একটা ইঞ্জিনিয়ার যিনি 4 বছরের ডিগ্রি সিভিল ইঞ্জিনিয়ার করে এসছেন, তাকে বলুন আপনি সিভিল ইঞ্জিনিয়ার করে এসছেন, তো আপনি একটা বাড়ির ডিজাইন করে দিন, তিনি বলবেন এখন তো আমি পারবো না, আমাকে আগে অ্যাপ্রেন্টিসশিপ নিয়ে সেখানে গিয়ে প্র্যাকটিক্যালি হাতে নাতে করতে হবে, তারপরে এসে আমি ওই করতে পারবো, ড্রয়িং করতে পারবো। তাহলে ব্যাপারটা হলো কি, যে জেনারেল এডুকেশন আর লার্নিং দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কিন্তু একজন মানুষ, একজন বাড়ির মহিলা, তিনি তার মায়ের থেকে, ঠাকুমার থেকে, শাশুড়ির থেকে আটা মেখে রুটি তৈরি করে বেলে গরম গরম রুটি বানানো শিখে গেলেন। ইটস লার্নিং, আউটপুট পাওয়া যায়। আধ্যাত্মিকতাটা পঞ্চম ভাবের একার অধীন নয়। আধ্যাত্মিকতা বিষয়টার মধ্যে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে, আধ্যাত্মিকতার অনেকগুলো রিজনও থাকে। তাই পূর্ণ আধ্যাত্মিকতা আমি পঞ্চম ভাব বলতে পারি। পঞ্চম ভাব মন্ত্রণার ভাব, যারা মন্ত্র 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 করে। কারণ দেখুন, পঞ্চম ভাবের যেটা আমি বললাম সেটা হলো হিলিং। হিলিং এরও কিন্তু আমি একটা কথা বলি, হিলিং কিন্তু আনন্দেরই একটা বিষয়, এন্টারটেনমেন্টেরই বিষয়। এবং হিলিং যারা করে, বা যারা হিলার বা হিলিং যারা করে, সেটাও কিন্তু সেটাও একটা ওই মানে আনন্দেরই বিষয় বা মौज মস্তির বিষয়, সেটা একটা প্রকৃত শিক্ষার বিষয় এসে যায়। এরপরে আমি যাবো ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাবকে আমি বললাম রিপু ভাব। রিপু, আপনারা আদম ইভের গল্প সবাই শুনেছেন, বাইবেলে আছে, যে বললো পরম পিতা পরমেশ্বর তিনি তার সন্তান দুটো সৃষ্টি করলেন, একটা আদম একটা ইভ। তাদেরকে তার পৃথিবীর বাগানে এসে ছেড়ে দিলেন, দিয়ে বললেন তোমরা এই বাগানের আনন্দ উপভোগ করো, ফল ফুল সবকিছু তোমরা খাও দাও, খুব আনন্দ করো। আফটার এ সার্টেন পিরিয়ড, বেশ কিছু বছর পর তাদের পিতা এসে বললো এবার আমি তোমাদেরকে একটু চিন্তা শক্তি দেবো, তোমরা গোটা পৃথিবী সব ঘুরে ফেলেছো, তোমাদের আমি আমাদের একটু বুদ্ধি দেবো। তিনি তাদেরকে বুদ্ধি দিয়ে দিলেন। যখনই বুদ্ধি দিলেন, তখন বুদ্ধির সঙ্গে সঙ্গে তিনি জ্ঞান দিলেন, জ্ঞানের সঙ্গে সঙ্গে তিনি বিচার বিবেচনা বিবেক প্রজ্ঞা সবকিছু দিলেন, তিনি তাদের মধ্যে ভালোবাসা সমস্ত গুণ দিলেন। এই বিশ্ব চরাচরের নিয়ম হচ্ছে, এই বিশ্ব চরাচরে সবটা 50-50, জানেন, ভালো অর্ধেক তো খারাপ অর্ধেক। যদি বিশ্ব চরাচরে পজিটিভ অর্ধেক থাকে তো নেগেটিভ অর্ধেক, তবে তো ব্যালেন্স হবে। আর রাত্রির অর্ধেক তো দিন অর্ধেক, তো ভালো অর্ধেক মন্দ অর্ধেক। যখন তাদেরকে সবকিছু দিল, তখন তাদের ওইগুলোর সঙ্গে সঙ্গে, কোনগুলোর সঙ্গে সঙ্গে, তাদের ওই ভালো জ্ঞান বিচার বিবেচনা যা কিছু দিল, তার সঙ্গে সঙ্গে পরম পিতা তাদেরকে চয়েস দিয়ে দিল। কি চয়েস দিল? যে ফ্রি উইল দিয়ে দিল, তোমরা যা কিছু করবে এবার নিজেদের চিন্তা শক্তি চিন্তাধারা অনুসারে করবে, নিজেরা বুঝে বুঝে ভেবে ভেবে করবে, ভালো করবে কি মন্দ করবে। যখনই মন্দ ব্যাপারটা এসে গেল, তখনই তার মধ্যে ওই ভালোর সঙ্গে সঙ্গে কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, এই ষড়রিপু জাগ্রত হয়ে গেল। আর যখনই ষড়রিপু জাগ্রত হয়ে গেল, ভালো এবং মন্দের মধ্যে টানাপোড়েন চলতে শুরু করলো, এবং ভালো মন্দ নিয়ে পৃথিবী। এই যে খারাপটা, এই যে যেটা আমি বললাম কাম ক্রোধ মদ লোভ মাৎসর্য, এই যে ষড়রিপু, এই ষড়রিপু যখন মানুষের জাগ্রত হয়, সেই জাগ্রত হওয়ার ফলে সে ডিসব্যালেন্স হয়, ইমব্যালেন্স হয়, এবং তার ফলস্বরূপ তার যে আউটপুট, তার যে কার্যধারা, সেগুলো খারাপ বা ভুলভাল বা ক্ষতিকর হতে থাকে। কার? নিজের। বাস্তব বিষয় হলো, যখন কোনো মানুষ ক্রোধী হয়, সেই ক্রোধের পরে সে হয়তো ক্রোধ করে একজনকে খুন করলো, তারপরে তাতে কিছু হলো, জেলে যেতে হলো। কেউ ক্রোধী হয়ে কাউকে গালাগাল দিল, কিংবা কেউ লোভী হয়ে গেল, লোভী হয়ে অন্যেরটা হাতিয়ে নিল, কেউ হিংসক হলো, সে অন্যেরটা হাতিয়ে নিল। তো যখনই মানুষের এই রিপু জাগ্রত হয়, তখনই তার মধ্যে আত্মস্বার্থী প্রবৃত্তি এসে যায়, অন্যকে প্রবঞ্চিত করার বুদ্ধি এসে যায়, অন্যকে প্রতারিত করার বুদ্ধি এসে যায়, নিজেরটা বাড়িয়ে নেওয়ার বুদ্ধি হয়, নিজেরটা বেশি করে নেওয়ার বুদ্ধি হয়, নিজে ভোগ করার বুদ্ধি হয়। এই ধরনের আসার ফলে তার শত্রুর উৎপাত হয়। এবং যখনই মানুষ
দেখুন আমরা এই যা কিছু করি সব তো শরীর দিয়ে করি। আর পৃথিবীতে শরীর বিধানের যে নিয়ম, পৃথিবী সৃষ্টির পর থেকে, পৃথিবী সৃষ্টির পর শরীর বিধানের যে নিয়ম, শরীর মানে পৃথিবীর সৃষ্টির পর থেকে যেটা নিয়ম, সেটা হচ্ছে নিয়ম পালন করলে ভালো থাকা যায়, অনিয়ম করলেই খারাপ থাকতে হয়। যখনই মানুষ কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্যের অধীনে আসছে, যখনই মানুষ লোভ করছে, ক্রোধ করছে, তখনই কিন্তু তার ভেতরে কি হয় না, অনেক বদগুণ জাগ্রত হয়, অ্যাক্টিভেট হয়ে যায়, তার কার্যধারা অনেক ভুল হতে থাকে এবং তার ফলস্বরূপ সে নিজের অনেক ক্ষয়ক্ষতি শুরু করে। যখনই ক্ষয়ক্ষতি শুরু করে, ডেফিসিয়েন্সি করতে থাকে, তার ডেফিসিয়েন্সি হলেই তখন কি হয়, বাঁচার জন্য তাকে আবার অন্যের থেকে ধার করার বা সংগ্রহ করার বুদ্ধি এসে যায়। সোজা কথা, ভুল করলে সেই ভুলটাকে ঢাকতে গিয়ে বা ভুলটাকে মানে রক্ষা করতে গিয়ে বা ভুল থেকে সঠিক পর্যায়ে যেতে গিয়ে মানুষকে অনেক অনেক আরো ভুল করতে হয়। তার জন্য এটাকে বলা হয় কি না, রোগ, ঋণ এবং শত্রু। রোগটা কি? যখন আমাদের শরীর বিধানের নিয়মের বাইরে যায়, তখন শরীর কি হয়, রোগগ্রস্ত হয়। যখন আমার শরীর রোগগ্রস্ত হয়, তখন আমার যা যা আছে সেই নিয়ে আমার শরীর আর চলতে পারে না। এই শরীরটাকে চালানোর জন্য আমাকে বাইরে থেকে ঋণ করতে হয়। এবং যখনই আমি অন্যের থেকে ঋণ করতে শুরু করি, তখন আমি ক্রমশ নিজে থেকে নিজে আরো নিচু হতে শুরু করি। আরেকটা কথা, আমরা যখনই এই রিপুর কবলে পড়ি, তখন আমরা কিন্তু নিজেদের রিপুর তাড়নায় শত্রু তৈরি করি। তাই ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ, শত্রুর চাকা। ষষ্ঠ ভাব হলো নিজেদের রিপুর চাকা। এখানে একটা গল্প আছে, জেনে রাখবেন। প্রত্যেকটা ভাবের মধ্যে ভালো খারাপ সবকিছু মিলিয়ে আছে। ষষ্ঠ ভাব যেমন আমি রোগ, ঋণ, শত্রু বললাম, আমি এখানে একটা কথা বলে গেলাম, সেটা হচ্ছে নিয়ম। আর একটা কথা বললাম অনিয়ম। অনিয়ম করেই তো ঝামেলা হয়। ষষ্ঠ ভাব যেমন অনিয়মের জায়গা, ষষ্ঠ ভাব নিয়মেরও জায়গা। পৃথিবীতে ঈশ্বরকে ঈশ্বর মানুষকে সৃষ্টি করার সময় ঈশ্বর মানুষকে ভালো মন্দ তো দুই সমানভাবে দিয়ে রেখেছে। যখন কারুর ষষ্ঠ ভাব খারাপ গুণগুলো অ্যাক্টিভেট হয়, তার সঙ্গে সঙ্গে জেনে রাখবেন ষষ্ঠ ভাবের মধ্যে নিয়মটা বা ডিসিপ্লিনটাও জাগ্রত আছে, ডিসিপ্লিনটাও ঘুরে আছে। অনুশীলন, সার্ভিস, সেবা, শ্রম, এই সবগুলো কিন্তু ষষ্ঠ ভাবের অধীনের বিষয়। এবং এই ষষ্ঠ ভাবের অধীনে যদি ভালো কাজগুলো কেউ করে, আর ওই সেবা থেকেই এসে গেল চাকরি, ষষ্ঠ ভাব থেকে চাকরি এসে গেল। এরপরে আমি যাবো সপ্তম ভাব। সপ্তম ভাবকে বলে জায়া স্থান, জায়া। তাহলে তনু, ধন, সহোদর, মাতা, পুত্র, রিপু, জায়া। জায়া স্থানটা, জায়া মানে দেখুন, কালপুরুষের পত্রিতে লগ্নের বিপরীত ভাব, উল্টো ভাব হচ্ছে সপ্তম। আমি আপনাদের আগেই বললাম যে এই বিশ্ব চরাচরে সবকিছুই সমান আছে, পজিটিভ যতটা নেগেটিভ ততটা, রিচি যতটা রিজি ততটা। তাই ব্যাপারটা এরকম দাঁড়ালো, সপ্তভাব হচ্ছে অপোজিট পোল। তাই লগ্ন প্রথম ভাব যদি পুরুষ হয়, তাহলে সপ্তম ভাব হবে স্ত্রী, অপোজিট। বাস্তব কথা হলো, আমরা যখন সামনাসামনি কারো দাঁড়াই, আমার অপোজিটে যে আছে সেই আমার সপ্তম ভাব। কিন্তু আমাদের বহু কাজ করার জন্য সামনাসামনি দাঁড়াতে হয়, পরস্পরের সম্মুখীন হতে হয়। যখন কেউ ব্যবসা করে, ব্যবসাদার বা দোকানদার যখন দোকানদারি করে, তার উল্টো দিকেই কিন্তু তার কাস্টমার দাঁড়ায়, সপ্তম ভাব। যখন আমি ব্যাংকের সঙ্গে লেনদেন করি, যখন ব্যাংকের সঙ্গে আমি ট্রানজ্যাকশন করি, আমি ব্যাংকের উল্টো দিকে দাঁড়িয়ে ট্রানজ্যাকশন করি, ব্যাংক আমার সপ্তম ভাব। যেহেতু এই বিশ্ব চরাচরে সৃষ্টিতে ঈশ্বর এমনভাবেই জীব সৃষ্টি করেছে, পুরুষ এবং নারী এই দুভাগে ভাগ করেছে, এবং এমনভাবেই তাদেরকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা নারীর পুরুষের আবশ্যকতা বা প্রয়োজন আছে। এবং আফটার এ সার্টেন পিরিয়ড একটা পুরুষ এবং নারীকে পরস্পর সম্মুখীন হওয়ার দরকার পড়ে,
মানে আনকন্ডিশনালি দাঁড়ানোর দরকার পড়ে, পরস্পরের প্রয়োজনে আনকন্ডিশনালি তাদের একত্রিত হওয়ার দরকার পড়ে, যেটাকে আমরা ম্যারেজ বলি। বাস্তবিকভাবে যখনই আমি কারোর সঙ্গে কোনো বিষয়ে সহভাগী হই, কারোর সঙ্গে কোনো বিষয়ের সহভাগী হই, সে আমার সপ্তম ভাব হয়ে যায়। যেমন পার্টনার, আমি ব্যবসা করতে চাই, একা পারছি না, আমাকে আরো একজনকে দরকার, আমাকে সহভাগী হওয়ার দরকার আছে, তা পার্টনার মানেও সপ্তম ভাব। আর জায়া স্ত্রী মানে হচ্ছে যিনি হলেন আমার জন্মের সহভাগী বা পার্টনার। দেখুন, এটা আমাদের সনাতন ধর্মেই কিন্তু বিবাহ ব্যাপারটাকে জন্মান্তরের একটা সম্পর্ক মানা হয়। অন্যান্য বহু ক্ষেত্রে কিন্তু এটা একটা ইটস এ কন্ডিশন, এটা একটা এগ্রিমেন্টের মতো, ফরে ফরে মানে কন্ডিশনাল, একদম কন্ডিশনাল একটা সম্পর্ক, এটাকে বলা হয় এগ্রিমেন্টের মতো। আমাদের কিন্তু এটা এগ্রিমেন্ট নয়, সনাতনে বা হিন্দু বিবাহ রীতিতে এটা কিন্তু জন্মান্তরের একটা আমরা রিশতা মানি। তাই সপ্তম ভাব হলো জায়াস্থান বা পত্নী স্থান আমরা মানি। কিন্তু আমাদের অপোজিট, যার সঙ্গে আমার কোনো বিষয়ে সহভাগী হতে হয়, সেই আমার সপ্তম ভাব। এরপরে আমি যাব অষ্টম ভাব। অষ্টম ভাবকে বলা হয় নিধন ভাব। নিধন মানে কি মরণ? না, এখনো তো 4টে ভাগ বাকি আছে, এক্ষুনি তো মরে গেলে হবে না। তাহলে নিধন ব্যাপারটা কি? দেখুন, একটা কথা আছে, প্রতিদিন বলে, বীরের মতো একবার মরো, আর বেড়ালের মতো রোজ রোজ মরার কোনো মানে হয় না। এই কথাগুলো কেন আসে? এই পৃথিবীতে মানুষ যে সৃষ্টি হয়েছে, সেই মানুষের জীবনে যতগুলো বিষয় আছে, তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো সবাই মরবে আর সবাই বেঁচে আছে, কিন্তু কেউ চায় না আমি মরবো। সবাই আমরা জানি মরবো, বাট কেউ চায় না আমি মরবো। এটা একটা বিরাট বড় গুরুত্বপূর্ণ জিনিস। আর একটা বিষয়, এই বিশ্ব চরাচরে আমরা সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে কষ্ট পাই, পীড়া পাই, যন্ত্রণা পাই। কারো পা ভেঙে গেলে, হাত ভেঙে গেলে, যা কিছু অন্তত পীড়া, আমরা যন্ত্রণা পাই, এবং সেই যন্ত্রণাগুলো আমরা অনেকে এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু আমরা সবাই একটা জিনিস লক্ষ্য করেছি, যে মৃত্যু একটা ঘটনা, যে ঘটনাটা বোধহয় খুব যন্ত্রণাদায়ক, এবং অনেক সময় মৃত্যুকালে দেখা যায় বেশ যন্ত্রণাদায়ক একটা ঘটনা ঘটে এবং তারপরে লোক মরে। মনুষ্য সকলের বিশ্বাস যে মৃত্যু এটা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বেশি যন্ত্রণাদায়ক একটা ঘটনা, কিন্তু যার এক্সপিরিয়েন্স বা যার যার কারো কাছে অনুভূতি নেই, কারো ফিলিং নেই, কারণ মৃত্যুর ফিলিং কেউ কাউকে দিতে পারে না। তাই এই সম্পর্কে মানুষের একটা ধারণা হয়েছে যে সবচাইতে কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক যে ঘটনা, তা হচ্ছে মৃত্যু। মানুষের জীবনে যখনই কোনো ঘটনা ঘটে, যে ঘটনাটাকে সে কি করে মৃত্যুর সঙ্গে তুলনা করে, তখনই সেটা তার অষ্টম ভাবের বিষয়। যেমন অনেকে বলে, ওরে বাপরে বাপ, মরে গেলাম, মানে এত যন্ত্রণা হচ্ছে, আমি মরে গেলাম আর আমি পারছি না। তা এটা হচ্ছে নবম ভাবের বিষয়, তাই এই অষ্টম ভাবের বিষয়। তাই অষ্টম ভাবকে আমরা পীড়া ভাব বলি, নিধন ভাব বলি। কোনটা? যে পীড়াটা, যে যন্ত্রণাটাকে আমরা বলি, বেশ খুব বেশি যন্ত্রণা হলে আমরা বলি না, ওরে বাপরে বাপ, যেন একবারে মরেই গেল, মরা, ডেথ লাইক টেস্ট। সবাই জানে আমি মরবো, কেউ চায় না মরতে, অথচ সবার একটা আকর্ষণ আছে, কি না মৃত্যু যন্ত্রণাটা কেমন। তাই জন্যই তুই সবাই নিধন ভাবের ব্যবহার করে, মরেই গেলাম, এরকম ব্যাপার। তো বাস্তব সত্যি হলো, এই যে জানার ইচ্ছে আমি মরবো, অথচ মরার যন্ত্রণাটা কেমন, এই যে জানার আগ্রহ, এটা কি টেন্ডেন্সি? মানুষের রিসার্চ টেন্ডেন্সি, মানুষের ভিতরকার গভীরে জানার টেন্ডেন্সি। তাহলে অষ্টম ভাব কিসের ভাব? রিসার্চের ভাব। অষ্টম ভাব কি ঘটনা? এমন ঘটনা যে ঘটনাগুলো মুখে বলা যায় না। খুব সহজ কথা, প্রত্যেকটা ব্যক্তির জীবনে অনেক রকমের ঘটনা ঘটে। কিছু ঘটনা সবাইকে বলা যায়, কিছু ঘটনা সবাইকে বলা যায় না, সেটা নিজের মধ্যে চেপে রাখতে হয়, অর্থাৎ যা বলনীয় নয়, সেগুলো অষ্টম ভাবের বিষয়। প্রত্যেকের একটা পার্সোনাল জীবন থাকে, ব্যক্তিগত জীবন, সেই জীবন কিন্তু সে কাউকে ডিসকাস করতে চায় না, অষ্টম ভাবের বিষয়, হিডেন ট্রুথ। অষ্টম ভাব, আমরা কেউ চাই না পীড়া, কেউ চাই না পেন্স, কেউ চাই না যন্ত্রণা। অষ্টম ভাব তো যন্ত্রণার ভাব, কিন্তু আমাদের জীবনে যন্ত্রণা আসে হঠাৎ করে।
যেটা আমার আকাঙ্ক্ষিত নয়। তাই অষ্টম ভাব হচ্ছে অনাকাঙ্ক্ষিত ঘটনা, অ্যাক্সিডেন্ট। এরপর আমি বলবো নবম ভাব, নাইন্থ হাউস ধর্ম। ধর্ম মানে কি? পুজো পাঠ না। যেমন বলে না, জলের ধর্ম উপর থেকে নিচের দিকে গড়িয়ে যাওয়া, বায়ুর ধর্ম চারিদিকে ছড়িয়ে পড়া। তেমনি জীবনের ধর্ম কি? জীবনের ধর্ম হচ্ছে বেঁচে থাকা, বৃদ্ধি পাওয়া, আরো আরো নিজে বিস্তারিত হওয়া। এটা হলো ধর্মভাব। আর এই বৃদ্ধি পাওয়ার গল্প থেকেই কিন্তু বংশবৃদ্ধিটা হয়। আমাদের পূর্বপুরুষ থেকে আমরাও শিখেছি যে জীবনের ধর্ম যতগুলোর মধ্যে আমার বংশটাকে টিকিয়ে রাখাটাও আমার ধর্ম। নবম ভাব আমাদের পিতৃপুরুষে পৌঁছে গেল। নবম ভাব আমাদের ডিএনএ। আমি যে বংশের জিন বহন করছি, যে বংশের ডিএনএ আমি বহন করছি, সেটা আমি সেই নবম ভাব, সেই অংশ। তাই নবম ভাব পিতৃভাব। বাবা মানেই তো আমার আগে। তাই বলে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। পিতা মানে আমার আগে, আমার অতীত। তাহলে নবম ভাব পিতৃভাব, পিতৃপুরুষের ভাব। এখানে একটা বিষয় আছে। চতুর্থ ভাবে বললাম মা, চতুর্থ ভাবে বললাম জেনারেল এডুকেশন, চতুর্থ ভাবে বললাম যে মায়ের থেকে খেতে, বসতে, হাঁকতে, মুততে, শুতে, উঠতে যা কিছু সব মা শিখিয়ে দেয়। জেনারেল এডুকেশন হয়ে গেল। ছেলে বড় হলো, বড় হওয়ার পর, আমি এখনের কথা বলছি না, ধরুন 5,000 বছর, 7,000 বছর, ছেলে একটু বড় হলো, বড় হওয়ার পর সব শিখে গেছে, তখন মা কি করবে? ছেলেকে ছেড়ে দেবে। সে কার সঙ্গে যাবে? বাবার সঙ্গে যাবে। কোথায় যাবে? বাবা যদি চাষি হয় মাঠে যাবে, বাবা যদি কামার হয় দোকানে যাবে, বাবা যদি কুমোর হয় তার সঙ্গে কুমোর কামার যেখানে কাজে সেই জায়গায় যাবে। বাবা যা করছে ছেলে নিজে হাতে বাবা তাকে শেখাবে। কেন শেখাবে? কারণ তার জীবন ধারণ করার জন্য আরো কিছু শেখার দরকার আছে, আরো কিছু বেশি জানার দরকার আছে, আরো কিছু শিক্ষায় শিক্ষিত হওয়ার দরকার আছে, যেটা তার উচ্চ শিক্ষা, জীবনকে বৃদ্ধিপ্রাপ্ত করার শিক্ষা, জীবনকে জীবন্ত রাখার শিক্ষা, জীবনকে বাঁচিয়ে চলার শিক্ষা। সেটা হলো নবম ভাবের শিক্ষা। তাই নবম ভাব যেমন পিতৃভাব, নবম ভাব তেমনি শেখার ভাব। কি? উচ্চ শিক্ষা শেখার ভাব। তাহলে যে শেখালো সে কি হলো? গুরু। তাহলে নবম ভাব কি? নবম ভাব গুরুর ভাব। নবম ভাব গুরুর ভাব। আমার একটা ক্লাস চলছে, একটু পরে কথা বলছি। নবম ভাব গুরুর ভাব। দেখুন, নবম ভাব গুরুর ভাব, নবম ভাব পিতার ভাব, নবম ভাব ধর্মের ভাব। প্রত্যেকটা জীবনের যে ধর্ম কি? বাঁচা, বৃদ্ধি পাওয়া, ভালো থাকা। এটা জীবনের ধর্ম, ভালো থাকা। এই ভালো থাকার জন্য মানুষ যা কিছু করে সব কিন্তু নবম ভাবের মধ্যে আসে। মানুষ কিন্তু ভালো থাকার জন্যই ঈশ্বর সাধনা, পুজো পাঠ করে, যা করলে সে ভালো থাকতে পারে। ওই পুজো পাঠের অনুষ্ঠান সবটাই কিন্তু নবম ভাবের অধীনে চলে এলো, ওই ভালো থাকতে গিয়েই ধর্ম পালন করা। এরপরে আমি আসি দশম ভাব। দশম ভাব হচ্ছে কর্ম। আমরা বিশ্বাস করি সনাতনে যে পূর্বজন্ম, বর্তমান জন্ম, পশ্চাৎ জন্ম। আমরা জানি এই যে বর্তমান জন্মে আমরা যে এসেছি, এই ভগবান কৃষ্ণের একটা কথা আছে, কর্মাণে বাধিকার আসতে বা ফলেষু কদাচন, অর্থাৎ তুমি কর্ম করে যাও, ফলে চিন্তা তোমায় করতে হবে না, কর্মের ফল তোমাকে আমি প্রদান করে দেবো। কিরকম কর্মের, কবে কি প্রদান করব? তোমাকে আমি ঠিক সময় প্রদান করব। এখানে একটা বিষয় আছে, প্রত্যেকটা মানুষের তার নিজের যে কর্ম এবং কর্মের ফল, সেই কর্মফল ভোগ করার জন্য আবার নতুন কর্ম, আবার নতুন ফল, এইভাবে তার কর্মসৃষ্টি, কর্মফল ভোগ করতে থাকে। এটা দশম ভাবের বিষয়। আমাদের প্রত্যেকে কে কি কর্ম করব তা কিন্তু প্রিডেস্টাইন্ড। আমি আমার কর্মের উপরেই দাঁড়িয়ে আছি। সে পূর্ব জন্মে যা কর্ম করে এসেছি, বর্তমান জন্মে যা কর্ম করছি, সবটাই কিন্তু দাঁড়িয়ে আছি। বিষয় হলো, আমার এই যে জীবন আমি এসেছি, আমার জীবনে পূর্ব জীবনে কিছু কর্মের ফল সঞ্চিত ছিল। সেই কর্মফল, সঞ্চিত কর্মফলটা ভোগ করার জন্যই আমি এই জীবনে এসেছি, এবং সেই সঞ্চিত কর্মফল ভোগ করার জন্য আমার যা যা কিছু করণীয়, সেই কর্মগুলো করার জন্যই আমি কিন্তু এই জীবনে জন্মগ্রহণ করেছি। তাই দশম ভাব হলো আমাদের কর্ম। একটা বিষয় হলো, কর্ম এমন একটা জিনিস, যখন কেউ কর্ম করে সেই কর্মের একটা প্রকাশ হয়। যদি কেউ ভালো কর্ম করে, তার ভালো কর্মের ফলে কিন্তু
নাম যশ প্রতিষ্ঠা এসে যায়। আর কেউ ভুল কর্ম করে সেক্ষেত্রেও তার নাম এবং যশ হয় না, নাম হয়, অপ্রতিষ্ঠা হয়, বদনাম হয়। তা এই দশম ভাবেরই বিষয়। দশম ভাব শুধুমাত্র কর্ম নয়, দশম ভাব নাম যশ প্রতিষ্ঠারও ভাব। বাস্তব বিষয় হলো প্রত্যেকটা ব্যক্তি জীবনে তার এই জীবনের টার্গেটটা কি, তা কিন্তু তার দশম ভাব বলে। এরপরে আমি আসছি একাদশ ভাবকে বলা হয় আয় ভাব। স্যার স্যার একটা কথা ছিল স্যার, সেটা হচ্ছে যে নবম ভাব এবং দশম ভাব এর মধ্যে একটা জিনিস আমার একটু কন্ট্রাডিক্ট আছে, সেটা হচ্ছে চতুর্থ ভাব যদি মাতা হয় তার সপ্তম হচ্ছে দশম, তাহলে পিতা হিসাবে আমরা দশম ভাবকে নেব আচ্ছা, না আপনি এটা নবম একটু ভাবকে হাতে নেব রাখুন পিতা প্লিজ, হিসাবে? আপনি একটু হাতে রাখুন। আমি কথাটা শেষ করি, আমি আপনার প্রশ্নটা নিচ্ছি, আমি বুঝতে পেরেছি, একটু হাতে রাখুন প্রশ্নটা, মাঝখানে কেউ কাটবেন না প্লিজ। একাদশ ভাবকে বলা হয় আয় ভাব। একাদশ ভাবকে আয় ভাব বলা হয় মানে, আমি প্রথমেই বললাম সেই বাইবেলের গল্পে যে যখন আদম ইভকে তার পরমেশ্বর পরম ভগবান তার বা পিতা যখন তাদেরকে বুদ্ধি, বিবেচনা, জ্ঞান সবকিছু দিয়ে দিল, তাদেরকে যখন ফ্রি উইল দিয়ে দিল, এটা কিন্তু বাস্তব ঘটনা, আমাদের কিন্তু ফ্রি উইলটাই আমাদেরকে পরিচালিত করে। দুটো বিষয় আছে, একটা হচ্ছে দৈবী আর একটা হচ্ছে পুরুষার্থ। দৈবী মানে যা ডেস্টাইন্ড হয়ে আছে, আমি যা পাচ্ছি, আমি পাবই, তা হলো আমার দৈবী। আর এটা হচ্ছে পুরুষার্থ, আমাকে ঈশ্বর বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিচার, বিবেচনা সবকিছু প্রদান করে দিয়েছে, আমাকে হাত দিয়েছে, নাক দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, দেখতে পারি, বিচার বিবেচনা করতে পারি, এবং আমার ফ্রি উইল আছে, আমি বিচার বিবেচনা করে ঠিক করতে পারি কোনটা করব, ভালো না মন্দ করব। আমি যদি যা করব সেটা হলো আমার পুরুষার্থ, আমি যদি ভালো করি সেটা আমার পুরুষার্থ, আমি যদি মন্দও করি সেটাও আমার পুরুষার্থ, ভালো করলে ভালো ফল হবে, মন্দ করলে মন্দ ফল হবে। বাস্তব বিষয় হলো আমি এই জন্মে এবারে যা কিছু করব আমার নিজের দ্বারা, সেটাই কি, যা 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 কিছু করব সেটাই কি হবে আমার পুরুষার্থ। আর যা আমার জন্য প্রোভাইড আছে সেটা আমি যখন ভোগ করবো সেটা হচ্ছে দৈবী। পুরুষার্থের দ্বারা মানুষ কিন্তু দৈবী বদল করতে পারে, পুরুষার্থের দ্বারা মানুষ কিন্তু নিজের দৈবীটাকে খণ্ডন করতে পারে। তার পুরুষার্থ যদি ব্যাপক হয়, পুরুষার্থ যদি, অর্থাৎ যেটাকে বলা হয় কর্ম, যা কিছু সে কর্ম করবে তার দ্বারা সে দৈবীকে কিন্তু খণ্ডন করতে পারে। এই যে আমরা রেমেডি করি না, অ্যাকচুয়াল বিষয় হলো যে আমাদের জীবনে যেটা দৈবী আছে, যে লেখা আছে ডেস্টাইন্ড, সেই দৈবীটাকে আমরা কি করতে পারি, আমরা দৈবীটাকে প্রভাবিত করতে পারি আমাদের পুরুষার্থ দ্বারা। যদি সুকর্ম করি, সুকর্মের দ্বারা আমি কিন্তু আমার অনেক যা আগত কুফল তাকে আমি আটকাতে পারি বা কাটতে পারি, এটাই কিন্তু রেমেডি। যাই হোক, বিষয়টা হলো একাদশ ভাব হলো আয় ভাব। এই ফ্রি উইলের ফলে বা ফ্রি উইলের পাওয়ার ফলে আমরা এই জগৎ জীবনে যা কিছু যা করি, তার করার ফলে আমার একটা প্রাপ্তি হয়, যা প্রাপ্তি হয় সেটাই আমার আয়, এবং ডেফিনেটলি যা যা কিছু ভালো প্রাপ্তি সেটাই আমার আয়। অর্থাৎ আমি কর্ম করলে আমার যা প্রাপ্তি হয় তা হলো আমার আয় ভাব। একাদশ ভাব কিরকম, যদি আমি রেগুলার কর্ম করি তাহলে আমার রেগুলার আয় হবে। বাস্তবিক কথা হলো আমরা তো কর্ম করতে এসেছি, অনন্ত কর্ম, নিয়ত কর্ম, এবং নিয়ত কর্ম করলে নিয়ত কিন্তু আমার কর্মের প্রাপ্তিও হতে থাকে বা লাভ হতে থাকে বা আয় হতে থাকে, যাকে বলা হয় রেগুলার ইনকাম। আবার বাস্তব যেটা সত্যি কথা, ঈশ্বর তো আমাদের বুদ্ধি বিবেচনা দিয়েছে, আমরা কিন্তু কখনোই অকারণে কর্ম করি না। আমরা যখন কর্ম করি উদ্দেশ্য নিয়েই কর্ম করি। উদ্দেশ্য মানে আমাদের মনে কোনো ইচ্ছা থাকে, সেই ইচ্ছাটাকে পূর্তি করার জন্য কর্ম করি। আর ইচ্ছা পূর্তিটাও কিন্তু একাদশ ভাবের অংশ, ফুলফিলমেন্ট অফ ডিজায়ার। এবার যাবো আমি দ্বাদশ ভাব। যেমন জীবনে এত কিছু ঘটনা ঘটলো, কর্ম হলো, আয় হলো, তো আমরা তো এই পৃথিবীতে এসেছি এখান থেকেই নেব, এখানেই দিয়ে দেব, যেটা নেব যেটা পাবো সেটা তো আমার আয় হলো, কিন্তু যেটা দেব বা যেটা দিতে হবে সেটা আমার ব্যয়। সব তো আমরা নিয়ে যেতে পারবো না,
কিছুটা আমাকে কি করতে হবে, বা অনেকটা, অনেক সময় বেশিটা আমাকে দিয়ে দিতে হবে। সেটা হলো আমার ব্যয় ভাগ। অর্থাৎ যা যা আমি দেব, যা যা আমি ছাড়বো, কোথা থেকে ছাড়বো? আমার অধিকার থেকে, আমার থেকে, আমার যা আছে। ঈশ্বর আমাকে শরীরটা দিয়েছে, এই শরীরটা ঈশ্বর দিয়েছে বাঁচিয়ে রাখার জন্য। আমি এই শরীরটাকে যদি ক্ষয় করি, সেটাও আমার ব্যয়। আমার কাছে যা আছে, যা যা আমার, তা যদি আমার তার থেকে চলে যায়, আমার থেকে সরে যায়, তাই আমার ব্যয়, যেভাবেই হোক। এবারে আমি একটা কথা আপনাদের বলে গেলাম, যে প্রত্যেকটা ভাবের ভালো মন্দ সবই কারো কথা আছে। আমি হচ্ছে প্রথম ভাব, লগ্ন, তনু, শরীর। যখন আমি এই শরীরটা, আমার শরীরে প্রকাশ হচ্ছে, অর্থাৎ আমি আছি। যখন আমার এই শরীরে প্রকাশ হবে না, বা আমি শরীর দ্বারা প্রকাশিত হচ্ছি না, অনেক সময় তো আমি অপ্রকাশিত নাও হতে পারি সকলের সামনে। সেই অপ্রকাশিত যে অবস্থাটা, যেমন নিদ্রা, নিদ্রায় কিন্তু আমার অস্তিত্বটা পরে সার্টেন পিরিয়ড, আমার অস্তিত্ব কিন্তু প্রকাশিত হচ্ছে না। নিদ্রায় আমি ঘুমিয়ে পড়েছি, সেটাও আর 12 হাউসের ব্যাপার। আমি যখন সবার থেকে সরে যাচ্ছি, এই যে লগ্ন আমার প্রকাশিত হচ্ছে, যখন আমি অপ্রকাশিত হয়ে যাচ্ছি, সকলের থেকে দূরে সরে যাচ্ছি, সকলের আড়ালে চলে যাচ্ছি, আইসোলেট হয়ে যাচ্ছি, সেটাও 12 হাউসের ব্যাপার। ধরুন আমি হাসপাতালে গেছি, হাসপাতালে ভর্তি আছি, 12 হাউস। আমি জেলে আছি, 12 হাউস। দেখুন, আমরা মাঝে মধ্যে চেষ্টা করে নিজের অস্তিত্বটাকে চাপা দিয়ে ঈশ্বরের অস্তিত্ব বা অনুভূতি ফিল করতে চাই। সেটাও কিন্তু 12 হাউস মেডিটেশন। এটা 12টা ভাবের সম্পর্কে আমি সংক্ষেপে বললাম। 12টা ভাবের সম্পর্কে আপনাদের পড়াশোনা করতে হবে আরো, কিন্তু এই যে কোড ওয়ার্ডটা বুঝে বুঝে আরো একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন ব্যক্তভাবে। এবার আপনি কে বলছিলেন চতুর্থ ভাব সপ্তম ভাবের বিষয়টা? চতুর্থ ভাব আর কি নবম ভাবের বিষয়টা একটু বলুন তো, কি বলছিলেন প্রশ্ন? আমি বলছিলাম স্যার, সেটা হচ্ছে যে পিতা, এই পিতার ভাবটা নবম ভাব না দশম ভাব, এইটা আমার খুব কন্ট্রাডিক্ট হয়। কারণ হচ্ছে চতুর্থ ভাবের সপ্তম ভাব দশম ভাব, তাহলে হিসাব মতো দশম ভাবকে পিতা হিসাবে কল্পনা করব না নবম ভাবকে পিতা হিসাবে কল্পনা করব? আমাদের এই যে সনাতন ভারতবর্ষের যে সংস্কার বা সংস্কৃতি, এই সংস্কারের সঙ্গে ওয়েস্টার্ন যে সংস্কার সংস্কৃতির মধ্যে একটা ডিফারেন্স আছে। আমাদের ভারতবর্ষ, আর্যাবর্তের ভারতবর্ষ হচ্ছে পিতৃতান্ত্রিক সভ্যতা বিশ্বাসী ছিল, এবং পিতৃতান্ত্রিক সভ্যতাই ছিল। আমাদের টাইটেল ফাইটেল সব বাবার টাইটেলে নেওয়া হয়। এখন বিষয় হলো, 9th হাউস হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ফাদার। বায়োলজিক্যাল ফাদার মানে যে পিতার রক্ত আমার শরীরে আছে, যে পিতার জিন, যে বংশগতির ধারা আমার শরীরে বইছে, সেটা হলো আমার নবম ভাব, যাকে বলা হয় বায়োলজিক্যাল ফাদার। এটা হলো আমাদের দেশের নিয়ম। কারণ আমাদের দেশের সাধারণত, বিশেষ করে সনাতনে, এক বিবাহেই সবাই বিশ্বাসী, প্রভু রামচন্দ্র থেকে পরবর্তী পর্যায়ে। এবং বিশেষ করে নারীরা, তারা নারী সাধারণত একগামী হয়, তারা একটাই মাত্র পতি বরণ করে বা করত, এবং সেই পতির যে পুত্র বা সন্তান, সেই সন্তানকে লালন পালন করে বড় করত বা বড় করে। এক্ষেত্রে চতুর্থ ভাব মাতৃভাব যেমন, নবম ভাবে পিতৃভাব। কিন্তু ধরুন ইংল্যান্ডে কোনো একটা মেশি
তার একটা মা আছে, সেই মেসি বাবার নাম ধরুন রোনাল্ডো। তা কোনো একজন মহিলা রোনাল্ডোকে বিয়ে করলো, তার একটা ছেলে হলো, তার নাম মেসি দিল। 2 বছর পর রোনাল্ডোকে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর পেলেকে বিয়ে করে ফেললো। 3 বছর পর পেলেকে ছেড়ে দিয়ে জিদানকে বিয়ে করে ফেললো। বাচ্চা মেসিটাকে কিন্তু ছাড়তে পারবে না, কারণ ছোট বাচ্চা তো মায়ের কাছেই থাকবে। এরকম দেখা গেল 10 বছরে 6খানা স্বামী বদল করে 12 বছর যখন হয়েছে, তখন তিনি রবার্তো কার্লোসকে বিয়ে করে বসে আছেন। এবার রাস্তা দিয়ে মেসির সঙ্গে ওই রোনাল্ডোর দেখা হলো। মেসি রোনাল্ডোকে চেনেই না, কারণ সে তো তার কেউই নয়। সে কাকে চেনে? রবার্তো কার্লোসকে। তার স্কুলে মাদার ইজ XYZ, বাবা ইজ রবার্তো কার্লোস। এই যে বাবাটা, এ হলো মায়ের হাজবেন্ড। চতুর্থ ভাবের সপ্তম ভাব, 10th হাউস। অসাধারণ কিন্তু বুঝলাম আমাদের স্যার। দেশের যে বাবা, তা হবে নবম ভাব, যার রক্ত, যার DNA আমি বহন করছি, যাকে বলা হয় বায়োলজিক্যাল ফাদার। ঠিক আছে? এখন যদি কোনো ক্ষেত্রে দেখা যায় কারো আপনি চার্ট দেখছেন, তিনি তার বাবার সম্পর্কে জানতে চাইছে এবং আপনি জানেন, দেখুন আমাদের দেশে এই ব্যাপারটা প্রশ্নটা তো করা যায় না, এটা কি তোমার নিজের বাবা? এটা ইউরোপ হলে বলে দেওয়া যায়, ইটস ইউর অর্গানিক বায়োলজিক্যাল ফাদার। নো নো নো, কিন্তু আমাদের দেশে তো প্রশ্ন করা যায় না। কিন্তু সে যদি, কারণ এটা তো খুব ঘটনা তো ঘটে না, কিন্তু যদি এমন হয় যে কারো নিজের বাবা নয়, তার মায়ের হাজবেন্ডের প্রেডিকশন করছে, 10th হাউস দেখতে হবে। আর কারো কাছে কোনো প্রশ্ন থাকলে বলুন। স্যার, আমি একটা জিনিস জানতে চাইছি। হুম আপনি সেকেন্ড ভাবকে বললেন পুত্র, অধিকার হিসাবে, আর হুম। পঞ্চম ভাবটা পুত্র, এই দুটোর মধ্যে একটু যদি সূক্ষ্ম পার্থক্যটা একটু বলে দেন। যে 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 পুত্র এই পঞ্চম ভাবে পিতামাতার ঔরসে তাদের আনন্দের ফলস্বরূপ যে জন্মায়, সে হলো পুত্র, হলো সে হলো আচ্ছা, পুত্র। আর এই দ্বিতীয় ভাবটা হচ্ছে আমার অধিকার, আমার পজেশন বোঝানোর জন্য, যেমন আমার টাকা, আমার পয়সা, সেই রকম আমার ছেলে। সেক্ষেত্রে এই দ্বিতীয় ভাব বলেনি যে ছেলে কি জন্ম দিয়ে চলে ভাই, মহামূল্য ধন, তোমার ছেলে IITian, তোমার ছেলে চাঁদে যাচ্ছে, সেই ছেলে দ্বিতীয় ভাব। আচ্ছা, বুঝে গেল? হ্যাঁ স্যার। আর কারো প্রশ্ন? যে কোনো প্রশ্ন করতে পারেন ভাব সম্পর্কীয়। দেখুন, আমি রাশি বলেছি, ভাব বললাম। আমি আগের দিন নয়, আচ্ছা, সাউথ ইন্ডিয়ান চার্টটা খানিকটা বলেছিলাম না আগের দিন? রাশি চার্টটা দেখিয়েছিলাম না? মনে আছে তো সবার? হ্যাঁ মনে আছে। বেশ, হ্যাঁ স্যার। মনে আছে। আমি আজকে আর একটা চার্ট দেখাচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করবেন। স্যার বলুন। স্যার আমি সেকেন্ড হাউসের ব্যাপারটা ঠিক বুঝিনি স্যার, বিশ্বজিৎ বলছি স্যার। হুম এই কনফিউশন হয়ে গেছে একটা জায়গায় স্যার। সেকেন্ড হাউস যেটা বললেন ওখানে একবার কি ধন, মানে ধনভাব, তাই তো? হুম পজিশন, এন্ড দেন ইউ সেড দেন থার্ড হাউস, সেকেন্ড হাউসে কি বাক্য বললেন একটা, থার্ড হাউসে কমিউনিকেশন, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা স্যার বুঝলাম না। দেখুন, আমি খুব বিগ লোক, আমি বললাম, আমি খুব বিগ লোক, আমি বললাম, এটা আমার কথা, আমার কথা, আমি খুব বিগ লোক, এটা আমার কথা, আমি আমার বলে দিয়েছি। কেউ শুনলো না শুনলো কিছু যায় আসে না, আমি বলেছি আমি খুব বিগ লোক, এটা আমার স্পিচ। আমি আপনাকে বললাম আপনি খুব ভালো লোক, আপনি আমায় বললাম হ্যাঁ আপনিও খুব দারুণ লোক, এটা আমি কমিউনিকেট করলাম, এটা থার্ড হাউসের গল্প। কথাটা বোঝা গেল কি? ইয়েস স্যার। আমি একটা কথা বলেছি, এটা এটা যা ইচ্ছা বলতে পারি, সেটা আমার কথা, কেউ শুনলো না শুনলো কিছু যায় আসে না।
100 বছর পরে শুনছে লোক, 200 বছর পরে শুনছে। যেমন নেতাজি সুভাষচন্দ্র বলেছিল না, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু অনেক বছর আগে বলেছিল, বাট আমরা কিন্তু এখনো বলি এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর স্পিচ। কিন্তু ক্লাসে গিয়ে এখন আমার এই যে এখন আপনি আমায় একটা প্রশ্ন করলেন যে স্যার আমি তো ঠিক বুঝলাম না, এটা কি একটু বুঝিয়ে বুঝুন। তাকে আপনাকে বোঝানোর জন্য আমি আবার এতগুলো কথা বলছি। ইটস কমিউনিকেশন। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর সেকেন্ড হাউসের ব্যাপারেই বলছি, একটা স্যার কোশ্চেন একটা জিজ্ঞেস করছি। বলুন না, বলুন, শুনছি, বলুন। সেকেন্ড হাউস যদি ধরুন আমি আপনি জানতে চাইলেন স্যার আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কেমন, সেটা কোন হাউস থেকে দেখবো স্যার? ফাইন্যান্সিয়াল কন্ডিশন মানে কি? আপনি আপনার ধন সম্পর্কে জানতে চাইছেন? ইয়েস, সেকেন্ড হাউস, তাই তো? ডেফিনেটলি। ঠিক আছে, ওকে। বিষয়টা হচ্ছে আমি কোড ওয়ার্ডটা করলাম, কোড ওয়ার্ড। আমি তো একটা কোড ওয়ার্ড বললাম। এবার এটাকে তলিয়ে ভেবে মন্থন করে বিচার বিবেচনা করে ভাবতে হবে। জ্যোতিষ কি? দিস ইজ দ্য সাবজেক্ট অফ রিসার্চ। এটা হিন্দিতে কথা আছে না, দিমাগ কা দহি বানানা। তো যতক্ষণ না পর্যন্ত আপনি ভেবে 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 ভবানন্দ হয়ে যাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সাবজেক্টে ঢুকতে পারবেন না। আপনাকে পড়তে হবে, ভাবতে হবে, তলিয়ে ভাবতে হবে, ভেতরে ঢোকার চেষ্টা করতে হবে, কি আছে এই রকম করতে হবে, তখন আপনি ব্যাপারটা বুঝতে পারবেন। আমার কথাটা বুঝতে পারলেন তো? এটা তো ভাস্ট সাবজেক্ট। এটা একে মানে আড়ে ফাঁড়ে আপনাকেই বাড়াতে হবে। আপনার নলেজটাকে ক্রমশ বাড়িয়ে যেতে হবে, ফাঁড়ে বাড়াতে হবে। কিভাবে? জানতে 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 জানতে। জানাটা আসবে কেন? যখন আপনার জানার আগ্রহ থাকবে, যখন আপনি ভাবনা চিন্তা করবেন, যখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, ওকে প্রশ্ন করবেন, বই খুলবেন। আমি একটা কথা বলছি আপনাকে। একবার আমার কাছে একটা চার্ট এসেছিল কোন একটা বিষয়, আমার মনে নেই। বিষয়টা ছিল আমার কাছে, মানে বিষয়টাই আমি জানতাম না, মানে এমন একটা বিষয় একজন প্রশ্ন করেছিল। তা সেই চার্টের প্রেডিকশন করার জন্য আমাকে একদিন সারা রাত পড়তে হয়েছিল, শুধু খুঁজতে হয়েছিল। আমার কাছে বহু বই আছে, বহু রকমের বই আছে, এবং বহু বিষয় সম্পর্কে আমাকে প্রচুর খোঁজাখুঁজি করতে হয়েছিল। তারপরে আমি একটা নির্যাসে পৌঁছেছিলাম যে বিষয়টা সে যে বলেছে আমাকে প্রেডিকশনটা কিভাবে করতে হবে। এই যে সারা রাত আমি পড়েছিলাম ওই একটা বিষয় জানার জন্য, তার পিছনে কিন্তু আমি বহু নতুন অনেক বিষয় জেনে গেছিলাম। এবং আমি কি করি, যখন কোনো কিছু পড়ি, যখন পড়ার চেষ্টা করি, এখন যদি আমি ফাঁকিবাজ হয়ে গেছি, আমি আর পড়াটা করতে পারি না বেশি, যা পড়ার অনেক আগে অনেক পড়েছি। তো যেই হোক, আমি পড়তে বসলে আমি কিন্তু একটা আমার নিজস্ব ডায়েরি রাখি। আমি একটা পড়তে গিয়ে বহু অনেক জিনিস জানতে পারি, এসে যায়, সেগুলোকে আমি আলাদা করে নোট করে রাখি। তো এইভাবেই জানতে জানতে আপনার জানার ক্ষেত্রটা বাড়তে শুরু করবে। আর অ্যাস্ট্রোলজি কিন্তু সেই সাবজেক্ট। এই জ্যোতিষ কি চাই জানেন? জ্যোতিষ আপনার 24 ঘন্টা চায়, যে 24 ঘন্টা আপনি এই জ্যোতিষ নিয়ে মগ্ন থাকেন। ইটস এ সাবজেক্ট, যে কোনো রিসার্চ সাবজেক্ট, 8th হাউস রিলেটেড যে কোনো সাবজেক্ট। জ্যোতিষ জ্যোতিষ হচ্ছে 8th হাউস রিলেটেড সাবজেক্ট। 8th হাউস রিলেটেড সাবজেক্ট আপনার 24 ঘন্টা আপনাকে এতেই ডুবিয়ে রাখতে চায়। দেখুন, স্যার আরেকটা লাস্ট কোশ্চেন আছে, আপনি শেষ হ্যাঁ করলেন? বলুন, বলুন, শুনছি, বলুন। স্যার এখন যে আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করছি, মানে জাস্ট আমি ক্লাস করছি, আমি ধরুন বিগিনার, এটাকে আমি ফোর্থ হাউস ধরতে পারি না? when I'll start সেকেন্ড হাউস ধরুন, সেকেন্ড হাউস, আউটপুট, এখন সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস হলো। সেকেন্ড হাউস হচ্ছে প্রাইমারি আচ্ছা, এডুকেশন, 4th হাউস হচ্ছে জেনারেল এডুকেশন, 9th হাউস হচ্ছে হায়ার এডুকেশন। তো এটাকে আমি নাইন্থ হাউস কখন ধরবো বা ফিফথ হাউস কখন ধরবো অ্যাস্ট্রোলজিটাকে? আপনি আপনার পরিপ্রেক্ষিতে বললেন কথাটা, ঠিক? ইয়েস স্যার, ইয়েস স্যার, এক্স্যাক্টলি আমি আপনি প্র্যাকটিক্যালি আপনার জিজ্ঞেস করছি। পরিপ্রেক্ষিতে বললেন কথাটা। আপনি কথাটা কি বললেন যে আমি জাস্ট বিগিনার, এটা সবে শুরু করেছি, তাই আমি বললাম ইয়েস এটা স্যার। আপনার জ্যোতিষের প্রাইমারি নলেজ গুলো নিচ্ছেন, এই রাশি ভাব ইত্যাদি ইত্যাদি, ঠিক? হুম, ইয়েস স্যার। এবারে আপনি স্যার যখন এই নলেজটা নিয়ে নেওয়ার পর, আজকে রাত্রিরে এই ক্লাসটা হয়ে যাওয়ার পর, ধরুন আরো বইপত্র খুলে বসলেন ওই ভাব সম্পর্কে আরে একটু নিজের ধারণা বাড়ানোর জন্য, তখন সেটা হয়ে যাবে 4th হাউস। আমার কথাটা বোঝা গেল? বুঝতে পারলেন না? হ্যাঁ স্যার, বুঝলাম না কেন, আপনি তো
ফোর্থ হাউস প্রাইমারি এডুকেশন নাকি, না সেকেন্ড আপনি হাউস আজকে তো প্রাইমারি? ভাবের কারকতা করলেন তো, হ্যাঁ স্যার, ভাবের কারকতা করলেন তো, হ্যাঁ আজকে আমি হ্যাঁ ভাব বললাম তো, তো ভাব সম্পর্কে আমি ধরুন কোন একটা ভাব সম্পর্কে 4-5টা কথা বলেছি, ঠিক? হ্যাঁ আপনার yes, ইচ্ছা হলে 4-5টাই আপনার হচ্ছে না, আপনাকে আরো বহু কিছু জানতে হবে। আমি হ্যাঁ প্রাইমারি কথা বলেছি। আপনার যখন এর ভিতরে আরো কিছু জানতে হবে, আপনি হয়তো রাত্রিবেলা ওই ভাবের নিয়েই আবার বইপত্র নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করলেন আরো বেশি পড়ার জন্য। তখন এই আজকের যে টপিক, এই টপিকের আপনি জেনারেল এডুকেশনে চলে গেলেন প্রাইমারি থেকে। এবং তারপরে ওই বিষয়টাকে আরো বেশি ব্যাপ্ত করার জন্য বহু বইপত্র কিনে নিয়ে বসে আপনি সেই সম্পর্কে আরো মানে হিউজ ডিসকাশন বা হিউজ কালেকশন বা হিউজ নলেজ ক্রিয়েট করতে চাইলেন, তখন সেটা নবম ভাব হয়ে যাবে। স্থানকাল পাত্র ভেবে বিচার হয়। ইন জেনারেল তখন যদি হয় তাহলে জ্যোতিষ সাবজেক্টটাই নবম ভাবের বিষয়। যদি তাহলে অ্যাজ এ হোল বলেন তাহলে জ্যোতিষ সাবজেক্টটাই হায়ার লার্নিং। ঠিক আছে? ফিফথ হাউস কোনটা হবে তাহলে? কি আপনি বললেন যে গ্রাজুয়েশনের পরেরটা ধরুন হায়ার এডুকেশন নাকি বললেন না স্যার, গ্রাজুয়েশন অব্দি প্রাথমিক শিক্ষা, মানে আজকের পরিপ্রেক্ষিতে ওয়ান্স দেয়ার ওয়াজ লাইক আপ টু ক্লাস 4 ধরুন প্রাথমিক শিক্ষা বললেন, এরপর ক্লাস 8 12 গ্রাজুয়েশন, আজকের পরিপ্রেক্ষিতে অ্যাস্ট্রোলজিটা কখন আমি ফিফথ হাউস বলবো? যখন আপনি এর এমন শিক্ষা আজকে এখন যে আপনি যা শিখলেন, আপনি যা জানলেন, এটার প্রয়োগ করতে পারবেন এক্ষুনি? না স্যার পারবো না। যদি যা জানলেন তার যদি প্রয়োগ করতে পারেন, তখন পঞ্চম ভাবের জানা হলো, লার্নিং হলো। এখন আপনার লার্নিং হলো না, এখন আপনার কি হলো, জেনারেল একটা এডুকেশন হলো। ঠিক আছে? ঠিক এর আছে স্যার, পড়াশোনা করতে করতে এই সব কিছু সব সময় স্থান কাল পাত্র ভেদে সব ভ্যারি করে। আমরা কোনো একটা জায়গায় ফিক্স পড়ে থাকবো না, লোকেরা ফিক্স পড়ে থাকে। আপনাকে বিষয়ের কোরটা বুঝতে হবে, কোর বুঝলে আপনি তবে পারবেন। ঠিক আছে? স্যার তাহলে আপনাকে বিষয়ের এডুকেশনের জন্য, গভীরে গিয়ে কোর বুঝতে হবে। হ্যাঁ তার মানে এডুকেশনের জন্য মানে একটা ধরুন মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে যদি সেকেন্ড হাউস, দেন ফোর্থ হাউস, দেন ফিফথ হাউস, দেন নাইন্থ হাউস, শোনেন, অল আর, সেকেন্ড ফোর্থ ফিফথ বিষয় নয়, আপনাকে আচ্ছা আচ্ছা, বিষয়ের কোর বুঝতে হবে। নালে সেকেন্ড হাউস হুম, মানে প্রাইমারি এডুকেশন, সারা জীবন পড়ে থাকতে হবে। হুম, ফোর্থ হাউস মানে জেনারেল এডুকেশন, সারা জীবন পড়ে থাকতে না। আপনাকে স্থানকাল পাত্র বুঝতে হবে। স্থানকাল পাত্র কোনো জ্যোতিষ গ্রন্থেও লেখা নাই, কেউ শেখাতেও পারবে না। ইটস এ ইনার পার্ট, এটা একান্ত নিজস্ব বিষয়। স্থান কাল পাত্র বিবেচনা করাটা সেটা একান্ত নিজের বুদ্ধিমত্তার বিষয়। ঠিক আছে? ঠিক আছে স্যার ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ, বলছিলাম স্যার, তৃতীয় ভাব থেকে আমরা যেমন অনুজ মানে আমার পরে যে ভাই বা বোন তাকে জানতে পারি, তেমনি অগ্রজ অর্থাৎ আমার দাদা বা এটা পরে দিদি। বলবো, আমি পরে বলে দেবো, আমি ঠিক ঠিক আছে সময় বলে দেবো। এইটা মানে চার্টকে ঘুরিয়ে ঘুরিয়ে কিভাবে পড়তে হয় তখন আমি ঠিক সময় বলে দেবো, ওটা বিষয়টা আছে, আমি বলবো। একটা চার্টকে কিভাবে ঘোরাতে হয়, রোটেশন অফ চার্ট, চার্ট রোটেটিংটা আমি শেখাবো। মা থেকে মাসি পিসি কিভাবে যাওয়া যায় সব বলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলবো, আমি নিশ্চয়ই বলবো, এখন সেই সময় আসেনি। বেশ, আচার ভাব সম্পর্কে আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা শুনবেন, আমি একটা পিডিএফ পাঠাবো, পড়বেন। তারপরে ভাবনা চিন্তা করে যদি আরো প্রশ্ন আসে আপনারা পরের দিন অবশ্যই করবেন। শুরুতে ভাব বিষয়ে প্রশ্ন। আমি আপাতত আজই আপনাদের নর্থ ইন্ডিয়ান চার্টটা একটু বলে দিই, একটু মাথায় নিয়ে যান। স্ক্রিন শেয়ার করছি, দেখতে পাচ্ছেন নর্থ ইন্ডিয়ান এটা চার্ট, দেখতে পাচ্ছেন তো? স্যার হ্যাঁ স্যার স্যার, পুরোটা দেখুন, আসছে না কিন্তু, স্ক্রিনটা এটা বড়টা একটা বড় করে করলে ভালো হয় স্যার। স্ক্রিন বড়ই করা আছে, আমি ফুল স্ক্রিন দিয়েছি এবং বিগ স্ক্রিন দিয়েছি আমি একদম। দেখবেন এই যে চার্ট, এই চার্টকে আমি বড় করে দিলাম। বড় হচ্ছে নাকি? স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে, স্যার পরিষ্কার বোঝা যাচ্ছে। বড়, একদম হ্যাঁ বড় স্যার, করে পরিষ্কার দিলাম। বোঝা যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে। বিষয়টা হলো এরকম, দেখুন এটাও কিন্তু একটা রেক্টাঙ্গুলার এরকম বক্স আছে, গল্প কিন্তু এখানে 12টাই খোপ আছে। এই 12টা যে খোপ আছে, এই 12টাকে বলা হয় 12টা ভাব। নর্থ ইন্ডিয়ান চার্টে 12টা ভাব
আমাদের 12টা রাশি 12টা ভাব, তো এখানে 12টা ভাব। এই চার্টে ভাব ফিক্স। আর এই চার্ট পড়া শুরু করতে হয় এই ওপরে যেখানে আমার কার্সার আছে এখান থেকে। এটাকে বলা হয় প্রথম ভাব বা লগ্ন ভাব। যদিও আপনাদের আমি বলে রাখি, আমরা যে কুণ্ডলী পড়ি বা যে চার্ট পড়ি তাকে বলা হয় লগ্ন চার্ট। কেপিতেও লগ্ন চার্টই পড়া হয়। অর্থাৎ লগ্ন থেকে আমাদের চার্ট পড়া শুরু হয়। যে কোনো কাজ শুরু করতে গেলে তো একটা নির্দিষ্ট জায়গা থেকে শুরু করতে হয়। তা আমরা যখন কুণ্ডলী বা কুষ্ঠি যখন পড়তে শুরু করব, আমরা লগ্ন থেকে পড়া শুরু করি। আমাদের দেশে এই কুণ্ডলীর বহু রকম কুণ্ডলী আছে। অনেকে চন্দ্র কুণ্ডলী হয়, চন্দ্র থেকে পড়া শুরু হয়। অনেকে সূর্য কুণ্ডলী হয়, যেখানে সূর্য সেখান থেকে শুরু করা হয় পড়া। বৃহস্পতি কুণ্ডলী হয়, শুক্র কুণ্ডলী হয়, আলাদা আলাদা। শুক্র কুণ্ডলী মানে যেখানে শুক্র সেখান থেকে পড়া শুরু হবে। আবার যারা নন্দী নারী করে সেখানে যেখানে বৃহস্পতি সেখান থেকে পড়া শুরু হয়। আমরা পড়বো লগ্ন কুণ্ডলী, যেখানে লগ্ন সেখান থেকে পড়া শুরু করবো। তারপরে লগ্নের পর আগে আগে যাবো, লগ্নের পর মানে প্রথম ভাবের পর দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, এইভাবে আমরা এগোবো। এই নর্থ ইন্ডিয়ান চার্টে এইটা ওই যে ওপরের এইটা হচ্ছে কার্সার, যেখানে এটা হচ্ছে লগ্ন ভাব। নর্থ ইন্ডিয়ান চার্টকে অ্যান্টি ক্লকওয়াইজ পড়তে হয়। মানে এটা যদি লগ্ন ভাব হয় তাহলে এবার উল্টো দিকে যেতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। মানে লগ্ন ভাব মানে প্রথম ভাব, প্রথম ভাবের পর এটা দ্বিতীয় ভাব, এটা তৃতীয় ভাব, এটা চতুর্থ ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, একদম উল্টো দিকে সপ্তম ভাব, অষ্টম ভাব, নবম ভাব, দশম ভাব, একাদশ ভাব, দ্বাদশ ভাব। 12টা ভাব হলো। তাহলে নর্থ ইন্ডিয়ান চার্টে ভাব ফিক্স। এটা হলো লগ্ন ভাব। চারটাকে অ্যান্টি ক্লকওয়াইজ পড়তে হয়। এবারে এর মধ্যে রাশি আর গ্রহ থাকবে। রাশি আর গ্রহ মানে নর্থ ইন্ডিয়ান চার্টে ভাবের ভেতরে এই যে নম্বরগুলো লেখা আছে এগুলো হচ্ছে রাশির নম্বর। আমি কিন্তু আগের দিন বলেছি যে জ্যোতিষশাস্ত্রে আমরা কানেকশন আর রিলেশন দেখব। কার সঙ্গে কি কানেকশন আছে, কার সঙ্গে কি রিলেশন আছে। অনেক রকমের কানেকশন হয়। তা প্রথমে আমাদের টুলস কি, রাশি ভাব গ্রহ। তা রাশি ভাব গ্রহের কানেকশন গুলো দেখি। এখানে যেমন প্রথম ভাবে 7 নম্বর লেখা আছে, মানে 7 নম্বর রাশি। কালপুরুষের চার্ট অনুসারে 7 নম্বর রাশি হলো তুলা রাশি। 1 2 3 4 5 6 7, 7 নম্বর তুলা রাশি। প্রথম ভাবে 7 নম্বর রাশি লেখা আছে, মানে তাহলে প্রথম ভাবের সঙ্গে বা লগ্ন ভাবের সঙ্গে তুলা রাশির সম্পর্ক। আমি এটাকে তুলা লগ্নের চার্টও বলতে পারি। তারপরে আমি যাচ্ছি দ্বিতীয় ভাব। দ্বিতীয় ভাবে কত নম্বর লেখা আছে? 8 নম্বর। তাহলে দ্বিতীয় ভাবের সঙ্গে কার সম্পর্ক? 8 নম্বর রাশি বা বৃশ্চিক রাশির সম্পর্ক। তৃতীয় ভাবে 9 নম্বর। 9 নম্বর মানে ধনু রাশি। তাহলে তৃতীয় ভাবের সঙ্গে 9 নম্বর রাশির সম্পর্ক। এইভাবে আমি যদি যাই দশম ভাবে 4 নম্বর লেখা আছে। 4 নম্বর মানে কর্কট রাশি। তাহলে দশম ভাবের সঙ্গে কর্কট রাশির সম্পর্ক আছে। এইভাবে 12টা ভাবের ভেতরে রাশির নাম্বার লেখা আছে। এবার একটা গল্প। এই যে চারটে আমি দেখলাম যে এই চারটা হচ্ছে লগ্ন চার্ট। এটা প্রথম ভাব। সকলের ক্ষেত্রে গোটা পৃথিবীর যারই চার্ট আপনি বানান, তার হরোস্কোপ যখন বানাবেন, তার হরোস্কোপের এই যে উপরের বক্স, এটা হচ্ছে প্রথম ভাব বা লগ্ন ভাব। আর এর ক্ষেত্রে লগ্নে ভাবের মধ্যে 7 নম্বর রাশি বা বৃশ্চিক এই তুলা রাশি আছে, তো এটা তুলা লগ্নের চার্ট। সবার ক্ষেত্রে কি তাই হবে? দেখি একটু। ধরুন আমি একটা চার্ট খুললাম, কারো একটা চার্ট খুললাম, কারো। দেখুন এর এই যে প্রথম ভাব, এটা প্রথম ভাব, কিন্তু এখানে নম্বর আছে 9 নম্বর, অর্থাৎ ধনু রাশি। তাহলে তো লগ্ন ভাবের সঙ্গে কোন রাশির সম্পর্ক? ধনু রাশির সম্পর্ক। তাহলে এটা ধনু লগ্নের চার্ট। ফার্স্ট হাউসে 9 নম্বর রাশি। অ্যান্টি ক্লকওয়াইজ দেখবো। এটা দ্বিতীয় ভাবে 10 নম্বর লেখা আছে, মকর রাশি। তৃতীয় ভাবে 11 নম্বর লেখা আছে, কুম্ভ রাশি। চতুর্থ ভাবে 12 নম্বর, মীন রাশি। এইভাবে 12টা ভাবের ভেতরে 12টা রাশির নাম্বার লেখা আছে।
তাহলে এটা কি হলো? ধনু লগ্নের চার্ট। ওই চারটা আলাদা ছিল, এই চারটা আলাদা ছিল। তাহলে ভাবের সঙ্গে রাশির সম্পর্কটা আমরা বুঝলাম। এখানে ভাব ফিক্স, চারটাকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখতে হয়, ভাবের ভেতরে রাশির নম্বর লেখা থাকে, প্রথম ভাবে যে রাশি পড়ে সেই লগ্নের চার্ট হয়। এখানে আর একটা কথা বলে রাখি, আমরা আগের দিন জেনেছি, আমি আপনাদেরকে টেবিলও পাঠিয়েছি, আমি বলেওছি, জ্যোতিষে এই যে 12টা রাশির অধিপতিগুলো আমি বলে দিয়েছিলাম। যেমন মেষ রাশি, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, অর্থাৎ রাশির অধিপতি হয়। তুলা রাশি, বৃষ রাশির অধিপতি শুক্র, রাশির অধিপতি হয়, বা লর্ড বা ওনার। এখানে রাশির সঙ্গে ভাবের একটা সম্পর্ক আমি দেখে নিয়েছি। কি না, ভাবের মধ্যে রাশিটা পড়ছে, যেমন এটা ধনু লগ্নের চার্ট। ধনু লগ্নের চার্টে এটা ধনু লগ্নের চার্ট। ধনু লগ্নের চার্টে লগ্ন ভাবে ধনু রাশি লেখা আছে। এবারে আমরা একটা জিনিস জানি যে ধনু রাশির অধিপতি বৃহস্পতি। এখানে লগ্ন ভাবের অধিপতি কে হবে? একটা কথা জেনে রাখবেন, রাশির যে লর্ড সেই ভাবের লর্ড হয়, অর্থাৎ সাইন লর্ড বিকামস দ্য হাউস লর্ড। রাশির অধিপতি ভাবের অধিপতি হয়। এখানে লগ্ন ভাবে যে ধনু রাশি পড়েছে, এই ধনু রাশির অধিপতি কে হবে? প্রথম ভাবের অধিপতি, অর্থাৎ ফার্স্ট। এই যে ধনু রাশির লর্ড বা সাইন লর্ড যেমন কে? বৃহস্পতি। তো এখানে ফার্স্ট হাউস লর্ড বা লগ্ন ভাবের বা প্রথম ভাবের লর্ডও হবে বৃহস্পতি। ঠিক তেমনি দ্বিতীয় ভাবে 10 নম্বর মকর রাশি, মকর রাশির মালিক কে? শনি। তাহলে দ্বিতীয় ভাবের মালিকও শনি হবে, অর্থাৎ সাইন লর্ড বিকামস দ্য হাউস লর্ড। রাশির প্রতি ভাবের অধিপতি হয়। তাহলে দশম ভাব যদি দেখি, দশম ভাবের অধিপতি কে হবে? দশম ভাবে কোন রাশি পড়েছে? 6 নম্বর, কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ, তাহলে দশম ভাবের অধিপতিও বুধ হবে। আমি আপনাদের বলেছিলাম যে যারা একদম নতুন তারা কিন্তু ওই রাশির লর্ড কে, রাশির নম্বর গুলো, এগুলো একটু খেয়াল রাখবেন। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। সবাই ব্যাপারটা বুঝতে পারলেন? স্যার, হ্যাঁ স্যার, বুঝতে স্যার, পেরেছি। এটা আরেকবার একদম নতুন, যারা একদম নতুন তারা বুঝতে পারলেন? স্যার আরেকবার হ্যাঁ, আরেকবার একটু রিপিট করবেন এটা? প্রথম ভাবে, বলছিলে আরেকবার এটা একটু বলবেন? প্রথম ভাবে, এটা তো প্রথম ভাব, এটা তো ভাবের চার্ট, সবার ক্ষেত্রে এটাই প্রথম ভাব। এই চার্টকে অ্যান্টি ক্লকওয়াইজ দেখা হয়, যেটা ফার্স্ট হাউসের পর অ্যান্টি ক্লকওয়াইজ এটা সেকেন্ড হাউস, থার্ড হাউস, ফোর্থ হাউস, ফিফথ হাউস, সিক্সথ হাউস, সেভেন্থ হাউস, এরকম করে 12th হাউস। নর্থ ইন্ডিয়ান চার্টে ভাবের ভেতরে রাশির নম্বর লেখা থাকে। এখানে যেমন প্রথম ভাবের ভেতরে 9 নম্বর লেখা আছে, তো 9 নম্বর রাশির নম্বর লেখা আছে। 9 নম্বর রাশি মানে ধনু রাশি, তাই এটা লগ্ন ভাব, তো ধনু রাশির সঙ্গে যুক্ত, তাই এটা ধনু লগ্নের চার্ট হলো। এবার আমি যেটা বলতে চাইছি সেটা হলো, প্রত্যেকটা রাশির অধিপতি থাকে। আমাদের যে 12টা রাশি আছে সেই 12টা রাশির অধিপতি ফিক্স। মেষ রাশি, বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, ধনু রাশি, মীন রাশির অধিপতি বৃহস্পতি। আমি যে কথাটা বললাম এই লাইনটা সবাই মনে রাখবেন, রাশির অধিপতি ভাবের অধিপতি হয়, এটা নিয়ম। অর্থাৎ সাইন লর্ড বিকামস দ্য হাউস লর্ড। এখানে রাশির সঙ্গে ভাবের তো সম্পর্ক হয়েছে, বা ভাবের সঙ্গে রাশির তো সম্পর্ক হয়েছে। সেই সম্পর্কের খাতিরে গ্রহের সঙ্গেও ভাবের সম্পর্কটা আমি কিভাবে ঘটাবো? তা গ্রহের সঙ্গে তো রাশির সম্পর্ক আছে। যেমন দেখুন, এটা 10 নম্বর রাশি, তো 10 নম্বর রাশির সঙ্গে কার সম্পর্ক? শনি, মকর রাশির অধিপতি শনি। আমি কি বললাম? সাইন লর্ড বিকামস দ্য হাউস লর্ড, অর্থাৎ রাশিপতি ভাবের অধিপতি হয়। এখানে দ্বিতীয় ভাবের মধ্যে 10 নম্বর সাইন আছে, তাহলে 10 নম্বর সাইনের লর্ড শনি, সে দ্বিতীয় ভাবেরও লর্ড হবে, অর্থাৎ সাইন লর্ড বিকামস দ্য হাউস লর্ড। মকর রাশির অধিপতি শনি দ্বিতীয় ভাবের অধিপতি হবে। তৃতীয় ভাবে 11 নম্বর, অর্থাৎ কুম্ভ রাশি, কুম্ভ রাশির অধিপতিও শনি, তাই তৃতীয় ভাবের অধিপতিও শনি মহারাজ হবে। ঠিক আছে, সবার ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। হ্যাঁ স্যার, হ্যাঁ ক্লিয়ার। স্যার। এই ব্যাপারটা
বলে রাখলাম। আপনারা সবাই ভিডিওটা আমি রেকর্ডিং করে পাঠিয়ে দেব, দেখে নেবেন। আর আমি হাউসের একটা ভাবের ওপর একটা পিডিএফ পাঠিয়ে দেব, সেটা একটু দেখুন। ছোট্ট পিডিএফ দেবো, বেশি বড় নয়। এবার আপনারা আস্তে আস্তে পড়াশোনা করবেন। নিজেদের যে কোনো বই, যা বই আপনাদের কাছে আছে, সব বই রাশির কারকতা, ভাবের কারকতা সব পাবেন, সেগুলোই পড়বেন। ঠিক আছে?